কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে তীর্থঙ্কর এই মারাত্মক ঘটনাটি শেয়ার করেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান, এবং আপনিও যদি আমার সাথে এরকম কোনো মারাত্মক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, এরকম কোনো সত্যি ভূতের ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো প্রেডিকশন চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটা হচ্ছে 6290675195। বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। হ্যালো তীর্থঙ্কর, কেমন আছো? খুব ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। তো বেসিক্যালি অনেকদিন আগে কথা হয়েছিল এবং তুমি বেশ অনেকদিন ধরে জানাচ্ছিলে যে তোমার একটা ঘটনা রয়েছে যেটা তুমি শেয়ার করতে চাও। ইভেন তোমার মেয়ের বা ছেলের বার্থডের সময়, মেয়ের বার্থডের সময়, ওই সময়টা থেকে নাকি ঘটনাটা স্টার্ট। তুমি মেয়ের বার্থডেতে আমাকেও ইনভাইট করেছিলে, আমি দুর্ভাগ্যবশত যেতে পারিনি। বাট যার সাথে ঘটনাটা ঘটেছে তারও সেইখানে যাবার কথা ছিল, সেও যেতে পারে। খুবই মারাত্মক কিছু একটা ঘটনা তুমি আমাকে যেটা শেয়ার করেছো। কি ঘটেছিল একদম শুরু থেকে শুরু করে, এবং জানাও তীর্থঙ্কর কি ঘটেছিল তোমার বন্ধুর সাথে এবং তোমাদের সাথে। আমি সবার আগে বলতে চাই, কিউরিও ফাইটের সমস্ত দর্শককে আমার তরফ থেকে নমস্কার, আর ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা। আমি কৌস্তবের এই চ্যানেলে এর আগে আরো 3টি ঘটনা শেয়ার করেছি আমার সঙ্গে ঘটে যাবে এবং আমার লাইফের সঙ্গে কিছু এদিক ওদিক হওয়া। এই যে ঘটনাটি আমি আজকে শেয়ার করছি, এই ঘটনাটির মধ্যে যে এলিমেন্টটা আছে, যেই জিনিসটাকে নিয়ে আমি ঘটনাটা বলছি, সেই জিনিসটা কি সেটা আপনারা শুনেও বলতে পারবেন ভালো, আমার থেকে ভালো। কারণ জিনিসটা খুবই ভয়ানক এবং খুবই বেদনাদায়ক। কারণ আমি আগেও যে সমস্ত ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, সেই ঘটনাগুলো আমাকে ততটা ভাবে আঘাত করতে পারিনি যেইভাবে এই ঘটনাটা আমাকে আঘাত করেছে। এবং আমি এই ঘটনাটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কৌস্তবের সঙ্গে শেয়ার করেছিলাম যখন ঘটনা ঘটছিল, এবং এন্ডের দিকে যখন আমি সবকিছু থেকে নিজেকে হারিয়ে ফেলি, তখন আমি নিজেও এই ঘটনাটি থেকে নিজেকে পেছনে নিয়ে চলে আসি। কারণ এই ঘটনাটি এমন এক ধরনের ঘটনা। আমি ঘটনাটি শুরু করছি কৌস্তব। হ্যাঁ, শুরু কর। ঘটনাটা হচ্ছে, আমার মেয়ের যখন জন্মদিন হয়, আমার মেয়ের জন্মদিন 26 এপ্রিল, তখন আমি আমার একটি বন্ধু আছে, তার নাম বাবাই। তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তো আমার স্কুল থেকে কলেজ থেকে ও একসঙ্গে আমরা পড়াশোনা করেছি প্রায় 15 বছর। সেটা একটা বিশাল সময়। সুতরাং আমার খুব কাছের বন্ধু আমাদের ফ্রেন্ডস গ্রুপে। তো ওর বেসিক্যালি ওর মা বাবা দুজনই গভর্নমেন্ট সার্ভিস করতেন, এবং ওরও ছোটবেলা থেকে ইচ্ছা আমাদের মতন বিজনেসম্যান হবে না, সরকারি চাকরি করবে না, সরকারি প্রাইভেট ফার্মে চাকরি করবে না, সরকারি চাকরি করবে। তো ওই অনুযায়ী ও এগিয়ে ও অনেক বয়স পর্যন্ত, এখনো পর্যন্ত মনে হয় এখনো ও গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করে গেছে, এবং সেই জন্য ও বিয়ে থাও করেনি। তো লাস্ট আমার মেয়ের জন্মদিনের পর যখন আমি ওকে ফোন করি, ওর ফোনে আমরা পাই না। এবং প্রত্যেক বছরই আমরা বন্ধুরা মিলে ঠিক এই মে মাসে আমাদের ওই বন্ধুটির বাড়ি, বাবার বাড়িতে আমরা একটা গেট টুগেদার করতে যেতাম। হ্যাঁ, এবং এই বছরও আমাদের সেটা প্ল্যান হয়ে আমরা যখন বাবার সাথে কন্ট্যাক্ট করি, আমরা কন্ট্যাক্ট করতে পারি না পারাতে, এবার আমরা সবাই মিলে ডিসাইড করি একদিন শনিবার রাতে আমরা ওর বাড়ি যাবো, এবং সেই কথা অনুযায়ী, কাজ অনুযায়ী আমরা সবাই মিলে মুর্শিদাবাদ যাই। যখন বাড়ির মধ্যে আমরা ঢুকছি, ওদের বেশ বড় বাড়ি, হ্যাঁ, মুর্শিদাবাদে। যখন আমরা ঢুকি, আমরা 7:15 লালগোলা শিয়ালদা দিয়ে ধরেছিলাম। আমাদের ঢুকতে প্রায় 11:30 বেজে গেছিল। যখন আমরা ঢুকছি, গেটটা খুলে আমরা তার আগে কাকুকে বলেছিলাম, ওকে যেহেতু পাইনি, কাকুকে বলেছিলাম, কাকু বলছে তোরা এসে কথা বল। আমরা আগেও ধরো 5-7 বছর ওদের বাড়ি গেছি, লাস্ট 1 বছর আগেও গেছি, এবং যখন ওই দিন আমরা ঢুকি, ঠিক গেটের মধ্যে ঢুকপর থেকে মনে হচ্ছে যেন শরীরটা আমাদের সবার ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতে একটা কষ্ট হয় না, ঠিক দম বন্ধ হয়ে আসার মতন, এমনি এক ধরনের একটা প্রপারলি অক্সিজেনটা পুরোটা নিতে পারছি না, হাই অল্টিটিউডে যেরকমটা হয়, একদম ঠিক অমনি হচ্ছে। ঠিক আছে, তারপর মনে হচ্ছে যে প্রচন্ড কেমন একটা গুমোট গরম লাগছে। এদিকে ওদিনকে কিন্তু বৃষ্টি হয়েছে, বেশ ভালো সুন্দর হাওয়া বইছে বাইরে। হ্যাঁ, আমরা ট্রেনে করে যাচ্ছি, তখনও বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া বইছে। কিন্তু ওদের বাড়ি ঢোকার পর থেকে পুরো ওয়েদারটা, পুরো অ্যাটমসফিয়ারটা যেন চেঞ্জ হয়ে গেল। আমাদের অনেকে এই জিনিসটা, আমরা 3জন গেছিলাম,
তিনজনের মধ্যে আরো যে দুজন অমিত এবং শুভ, তারা কিন্তু জিনিসটা অতটা মানে অনুভব পরে করেছে, কিন্তু জিনিসটা আমি আগে অনুভব করেছি। করতে আমি গিয়ে বলছি যে কি রে, সারাদিন রেস্ট না নিয়ে ট্রেনে করে আসলাম, তার জন্য কি শরীরটা খারাপ করছে? বলছে কেন রে? আমি বলছি কেমন একটা গুমোট লাগছে, অক্সিজেন। বলছে ভাই আমাদেরও হচ্ছে। আমরা মানে তিনজনই আলোচনা করছি, এবং আমরা যখন কাকুর কাছে যাই, যে কাকু কাকু বলে বসো, খাওয়া দাও। আমরা খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই। আমি বলছি কোথায়? আমরা এতক্ষণ এলাম, বাবাই নামছে না তো? বলছে বাবাই তো ঘরে ঢুকে বসে আছে, ও তো সারাদিন কারোর সঙ্গে কথা বলে না, কোনো অফ করে রেখে দেয়। তোমরা একটু গিয়ে দেখো তো, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, একটু গিয়ে দেখো। তো আমরা গিয়ে যখন ওর ঘরে নক করে যখন ওর ঘরে ঢুকি, ও দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকি, প্রথম আমাদের ফিলিং হয় যে বাড়িতে যেই গুমোট ভাবটা, বাড়িতে যেই অক্সিজেনের কমিটা, সেটা ওর ঘরে আরো বেশি, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটা হওয়ার কারণ হচ্ছে ওর জানলা দরজা কমপ্লিটলি অফ বন্ধ করে জানলার ওপর একটা করে চাদর চাপিয়ে রেখে দিয়েছে, মানে বেডের যে কভার হয় বেড কভার চাপিয়ে রেখে দিয়েছে, মানে যাতে পরে কোনোভাবে আলো। তাই কি রে, তুই কি করছিস? তো আমাদের মধ্যে অমিত বলছে ও শার্লক হোমস হবে, ও শার্লক হোমসের মধ্যে মনে হয় কোনো রিসার্চ করছে, দেখো। হ্যাঁ, বলে আমরা ওর সঙ্গে কথা বলছি, ওর মানে বিহেভিয়ারটা আমাদের দিকে এমন যে ও আমাদের চিনতে পারছে না, ও আমাদের রিয়েলাইজ করতে পারছে না, রেকগনাইজ করতে পারছে না। আমরা বললাম ওকে, কোনো অসুবিধা নেই, তুই ঘুমিয়ে পড়েছিলিস। আমরা হয়তো মানে আমরা ওই অবস্থা দেখলে আমরা মনে করবো যে ও ঘুমিয়ে পড়েছিল। তুই ঘুমিয়ে পড়েছিলিস ভাই, ডিস্টার্ব করলাম না? তোরা এলি এখন? না আমরা এলাম, প্রত্যেক বছর তো আসি। ঠিক আছে, তুই ঘুমিয়ে যদি ঘুমা, আমরা নিচের ঘরে গিয়ে ঘুমাচ্ছি। আমরা নিচের ঘরে গিয়ে ঘুমালাম। পরের দিন সকালবেলায় আমরা ওর বাবার কাছে, ও তখনও নিচে নামেনি, ওর বাবার কাছে আমরা জিজ্ঞেস করলাম কাকুর কাছে, কাকু ওর এই অবস্থাটার পেছনে কি হয়েছিল, মানে কেন? তুমি যে বলছো অমনি করছে, কেন? বলছে দেখ, 1-1.5 সপ্তাহ আগে, তোর মেয়ের জন্মদিনের আগে একদিন রাতে আমার সঙ্গে এই সরকারি, আমি বলছি এবার সরকারি চাকরির পরীক্ষা ছাড়, তুই আমার মানে ও তোর বাবা রিটায়ার হওয়ার পর একটা দোকান খুলেছি, ওই দোকানে গিয়ে তুই বস, বসে দোকান চালা। মানে এত বয়স হয়েছে, লোকজন আমাকে বলছে ছেলের বিয়ে দেন না, তুই একটা বিজনেস করলে তোর একটা বিয়ে থা দিতে পারি। এই নিয়ে আমার সঙ্গে প্রচন্ডভাবে বচসা হয়, এবং ও আমাদের বাড়ি ছেড়ে তৎক্ষণাৎ ওই সন্ধ্যাবেলায় বেরিয়ে চলে যায়। বেরিয়ে চলে যাওয়ার পর একদিন ওর কোনো খবর নেই। একদিন পর ও দেখলাম যে খালি পায়ে জলকাদা মেখে বাড়িতে ফিরেছে। এটার পর চান ফান করে ও যে ঘরে ঢুকে গেছে, তারপর থেকে আজ পর্যন্ত আমি ওর কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, করেছি, ওর কোনো রেসপন্স নেই। ও সেম টু সেম। এই যে আমরা যে ঘটনাটা এন্টার হলাম সব, এটা ঘটনাটার একদম মিডিল পজিশন। এর আগে অনেক কিছু হয়ে গেছে, এর আগে অনেক কিছু হয়ে গেছে, সেটা আমি আস্তে আস্তে বলছি। এবার আমরা ওর ঘরে গেলাম, গিয়ে ওর সঙ্গে কথা বলছি, ও কারোর সঙ্গে কথা বলছে না। ওর ঘরে না, সকালে যখন ঢুকলাম তখন দেখছি একটা কেমন বিচ্ছিরি গন্ধ, মানে গন্ধটা হচ্ছে ঠিক মানে পচা পচা গন্ধ। এবার অনেকদিন ধরে দরজা খোলেন, ওর মা বলছে, বাবা বলছে জামা কাপড় জমিয়ে রেখেছে, সেটারও হতে পারে, তা বলতে পারবো না। তখন ওর মাকে আমরা মানে ওর সঙ্গে কথা বলে আমাদের ঠিক কেমন লাগলো, চোখের তলায় দেখলাম কালচুতে পড়ে গেছে, মানে কালো হয়ে গেছে, ঠিক করে চান করে না। আমরা ওর মাকে বললাম যে কাকিমা একটা কথা বলো, তুমি ওকে একটা ডাক্তার দেখাও। বলছে বাবা ডাক্তার দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি, ও দরজাই খোলে না, তোরা যদি পারিস তোরা একটু নিয়ে যা। আমরা বললাম ঠিক আছে, আমরা তিনজন আছি, কোনো অসুবিধা নেই, আমরা কাকু ডাক্তার ঠিক করেছি, আমরা ডাক্তার দেখাচ্ছি। ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাই কৌস্তব, নিয়ে গিয়ে ডাক্তার দেখাই, ডাক্তার টেস্ট করতে দেয়, আমরা একদিন থাকি, টেস্টের রিপোর্ট আছে, এভরিথিং পজিটিভ, কোনো কিছু নেগেটিভ নেই রিপোর্টে। ঠিক আছে, শুধু একটু খাওয়া দাওয়ার এর কারণে একটু হিমোগ্লোবিনটা সামান্য নিচে ছিল। ঠিক আছে, বাকি সব পজিটিভ। ওকে আমরা ওই অবস্থায় নিয়ে কাকিমাকে কাকুকে বলি, কাকিমা কাকু আমরা তো চলে যাবো, আমরা যাই হোক তোমরা একটু দেখো একে, আমরা তো দুদিন রইলাম। তখন কাকিমা ওই দিন সন্ধ্যেবেলা বসে আমাদের সামনে কাঁদতে কাঁদতে বলছে, যাই হোক তীর্থ, আমাকে তীর্থ বলে, যাই হোক তীর্থ, আমি ওকে এই অবস্থাকে বের করবোই। ঠিক আছে, আমি তো ওকে কিছু বলিনি, আমি ওকে এই অবস্থাকে বের করবোই। তখন ওর বোন বলছে, মানে ওর একটা বোন আছে অনেক ছোট, 12-এ পড়ে, ওর বোন বলছে দাদাকে ভূত ধরেছে এমনি ভাবে। যখন কৌস্তব ওর বোন এই কথাটা বলেছে না, আমার লাইফে তো অনেক কিছু ঘটেছে, আমার মাথায় ক্র্যাক করেছে, এটা হতে পারে। তখন আমি ওর মাকে বলছি, কাকিমাকে বলছি, কাকিমা বোন তো কথাটা বললো, হয়তো মজার ছলে বললো, কিন্তু এটা হতে পারে কাকিমা। বলছে না, তুমি তো এই সমস্ত নিয়ে করো, একটু রিসার্চ করো, তুমি দেখো। তবে এখন না কাকিমা, যেগুলো সিমটম ম্যাচ করছে, কিন্তু জিনিসটা কেয়ার করলে আমার মনে হয় তুমি ওভারকাম করতে পারবে, ওকে আবার ফিরিয়ে আনতে পারবে। আমার তো 3 দিন হয়ে গেল, আমার এতে ফিরতে আমার মেয়ে বাচ্চা সব বাড়িতে, আমি কাল চলে যাবো সকালবেলা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, অনলাইন টিকিট কেটে করছে। ঠিক আছে, ওকে বাবা, কোনো অসুবিধা না বলে রাতের বেলা যখন আমরা খাবার টেবিলে খেতে বসেছি, ওর খাবার ওকে ঘরে পৌঁছে দিয়ে আসতে হয়। যখন খাবার টেবিলে খেতে বসেছি, তখন এক প্রকার ওর মা অনেকটা এক্সাইটেড হয়ে ওর ঘরের সামনে গিয়ে বলছে, তোর মধ্যে যেই ঢুকে থাক আমি তাকে ছাড়াবই। হ্যাঁ,
আম, আমি আমার ছেলেকে আমি এমনি করে নষ্ট হয়ে শেষ হয়ে যেতে দেবো না। আর যত ক্ষমতা আছে সে আমায় আটকাবে, আমিও একজন মা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রভোগ করা হয়, যেটা একদমই ঠিক না, যেটা একদমই ঠিক না, যেটা আমরা প্রথমে রিয়েলাইজ করতে পারিনি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সবকিছু হলো, আমরা খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর পরের দিন ভোরবেলায় আমাদের 7টা কততে ট্রেন ছিল, 7:17 না 18 ট্রেন ছিল, বাড়ি থেকে 10 মিনিট স্টেশন। আমরা 6:30টার মধ্যে সবাই রেডি হয়ে বেরাবো। ঠিক ওই সময় আমরা, ওর বোন আমাদের সবকিছু এগিয়ে ফেগিয়ে দিয়েছে, তো ওর বোনকে বললাম যে এই কাউকে আমাকে একটু ডেকে তোল, আমরা বেরিয়ে যাবো। তো ওর বোন বলছে বাবা তো সকালবেলাই যেতে চলে গেছে, মর্নিং ওয়াক করতে চলে গেছে, আমি মাকে ডাকছি দাদা। আমি বলছি ডাক। বলে ওর বোন যখন ওর মাকে ডাকতে যায়, ওর বোন হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাদের কাছে চলে আসে। আমরা তখন জিজ্ঞেস করি কি হয়েছে, কাঁদিস কেন? ওর বোন মুখ দিয়ে কথা বলতে পারছে না, বলছে তোমরা একটু এসে ঘরে দেখো। বলে মানে প্রচন্ড ভাবে কাঁদছে। আমরা যখন ঘরে গিয়ে দেখি ওর মা ওর বাবা চলে যাওয়ার পর মনে হয় আত্মহত্যা করেছে। আর আত্মহত্যাটা খুবই বেদনাদায়ক, মানে সেটা আমি এখানে মানে উল্লেখ মানে সিলিং থেকে দড়ি দিয়ে যেভাবে হয়, পাখার মধ্যে করে গলায় দড়ি দিয়ে পাখার মধ্যে একটা পিছিয়ে ওই ওড়না পেঁচিয়ে, আমরা ওই দেখে আমরা ওইখানে 3 বন্ধু হাঁটু গেড়ে বসে পড়েছি। মানে আমরা যখন গিয়ে পৌঁছি তখন বুঝতে পারছি যে ডেট, তখন উনি আর বেঁচে নেই। আচ্ছা আচ্ছা। আমরা হাঁটু গেড়ে বসে পড়েছি, মানে আমরা ভাবছি আমরা এখানে একটা মানে গুড টাইম স্পেন্ড করতে এলাম, স্পেন্ড করতে এসে এখানে আমরা কিসের মধ্যে পড়লাম। আমরা তিনজনের মুখের দিকে দেখছি, মেয়েটা কেঁদে যাচ্ছে। হ্যাঁ, এবার আমার 2 বন্ধু বলছে ভাই আমরা একটু ধরে নামানো। আমি বলছি না না না, এটা পুলিশ কেস, আমি এর আগে অনেক কিছু তো ফেস করেছি, এটা পুলিশ কেস, এখানে হাত দিস না, এটা হাত দিলে একটা মানে বাজে জিনিস হবে। আমরা বেরিয়ে এসে তখন ওর বোনকে বললাম যে আশেপাশে বাড়ি থেকে তুই লোক ডাক, বাবাকে ডাক। সঙ্গে সঙ্গে ওর বাবাকে, মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছে ফোন করে ডাকবে, আমি বলছি ডাক বাবাকে। তখন আমাদের অমিত বলে বন্ধুটি ও ওই কাকুকে ফোন করে, এবং কাকু আসে। কাকু যখন আসে তখন কাকু মানে একদম পাগলের মতন কাঁদছে, এটা কিভাবে হলো। মানে এইখানে আমরাও কোনোভাবে জড়িয়ে পড়লাম জিনিসটার মধ্যে। তারপর পুলিশ এলো, পুলিশ এসে জিনিসটা কিওর করলো। পুলিশ এসে বলছে আর কে থাকে, ওপরে দাদা থাকে। এবার ও মানে একে ডাকা হলো, বা বাবাইকে ডাকা হলো। বাবাই মানে কোনো রকমে এলো, এসে ওই 2-4টে কথা বলে চলে গেল। মানে মা যে মারা গেছে ওর মধ্যে কোনো ফিলিংস নেই, ও কাঁদছে না। এবার ওর এক জ্যাঠা ওখানকার পলিটিক্যাল লিডার ছিল, এবং সেই কারণে জিনিসটাকে কোনোভাবে যাতে না বাড়াবাড়ি হয় সেই সব ম্যাটারটা দেখে আমরা, ওর বাবা আমাদের বললো যে একটা কাজ কর, পরের দিনকে পোস্টমর্টম হলো। তারপর আমরা সব কাজ করার পর ও আরো একটা জিনিস, বাবাই ওর মায়ের মুখে করেনি। বাবাই ওর মায়ের মুখে করেনি, বিকজ অফ ও ঘর থেকেই বেরায়নি। ও ঘরে চিঠি তুলে দিয়েছে আর যায়নি ও শ্মশানে। ঠিক আছে, বাদ বাকি সব রিচুয়ালস হলো। হওয়ার পর ওর বাবা এসে বলছে দেখ আমি এই সমস্ত সহ্য করতে পারছি না বাবা, তোরা চলে যা। আর তোরা পারলে বাবাইকে একটু, বাবাইয়ের মাসির বাড়ি হচ্ছে ওই আরামবাগে একটু বাবার মাসির বাড়িতে বাবাইকে পৌঁছে দিয়ে। আমার মাসি মেশামেশির সাথে কথা হয়ে গেছে, আমি আর মেয়ে এখানে থাকবো, আমরা সবকিছু দেখছি। ও তো কিছু করলো না, মায়ের শেষ মুখটা দেখুন, ওকে তোরা নিয়ে যা। বলে আমরা ওই অনুযায়ী ওর ব্যাগ গুছিয়ে তখন আমরা যখন ওর ঘরে যাই তখন দেখি ও নর্মাল, মানে পুরোটা নর্মাল না, মানে ও আমাদের সঙ্গে ব্যাগ গোছায়, হেল্প করে। ও আমাদের সঙ্গে ওই মাসির বাড়ি যাওয়ার জন্য ওর বাবা গাড়ি করে দিল। আমরা মুর্শিদাবাদ থেকে গাড়ি করে আরামবাগ এলাম। আরামবাগ এসে মাসির বাড়িতে, মাসির যে বাড়িটা, এবার সেটা আমি বলি, মাসির বাড়িটা হচ্ছে আরামবাগে একটু ভেতর দিকে আউটকাটসে। ওই জায়গাটার নাম হচ্ছে কাপসিট। ঠিক আছে, ওই জায়গায় ওই মাসিদের বাড়িটা যেটা, সেটা হচ্ছে একসময় নীলকর সাহেবদের বাংলো ছিল। আচ্ছা। ওর মেসমশাইয়ের উত্তরাধিকার সূত্রে ওই বাড়িটা পেয়েছে, মানে তার বাবারা পেয়েছে, মানে ঠাকুরদারা পেয়েছে, সেই অনুযায়ী ওরা ওই বাড়িতে স্টে করে। ঠিক আছে, বেশ বড় বাড়ি। সেই বাড়িতে গিয়ে আমরা ওকে রাখলাম, এবং মাসমশাইয়ের সঙ্গে আগেও আমাদের পরিচয় ছিল। তো বললো তোমরাও থাকো, একদিন তোমরা থেকে যাও, আজকের দিনটা তোমরা থেকে যাও, এসছো। তো আমরাও স্টে করলাম। স্টে করতে যখন সন্ধ্যেবেলা হয়েছে, আমরা দুপুরবেলা পৌঁছি, খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যেবেলা হয়েছে। এবার ওই দিন রাতে আমরা 4টে বন্ধুই একটাই ঘরে রয়েছি। ওদের উপরে একটা ছাদ আছে, ছাদের সঙ্গে একটা ঘর রয়েছে, ওই ঘরটাই আমাদের থাকতে দিয়েছে। খুব সুন্দর, মানে সেটআপটা খুব সুন্দর, ওখানে আমাদের থাকতে দিয়েছে। তো এবার আমরা 3 জন মিলে ডিসাইড করছি যে আজকে আমরা বাবার কাছে জিজ্ঞাসা করবো যে ম্যাটারটা কি, তুই আমাদের একটু বল কি হয়েছে তোর, কি জন্য তুই এতটা আপসেট। আমরা ওকে সন্ধ্যাবেলায় যখন বসি,
বসে আমরা ওকে জিজ্ঞেস করি। এবং তুমি জানো আমি ওই দিন মঙ্গলবার ছিল, আমি বজরংবলীর যেহেতু ভক্ত, আমি মঙ্গলবার দিন ওই সন্ধ্যেবেলায় চান করে উঠে আমি হনুমান চল্লিশা আমার বেডের মধ্যে বসেই পড়ি, যেহেতু ওখানে কোনো জিনিস ছিল না। তখন ও ঘর থেকে বেরিয়ে যায় এবং ও যখন আসে তখন আমরা ওকে ধরে বসাই, বসিয়ে বলি যে কি হয়েছে তোর, কি হয়েছে, তুই এমনি হয়ে গেছিস, তোর মা মারা গেল, তোর কোনো ফিলিংস নেই, আজকে তুই অসুস্থ নিয়ে রয়েছিস তাও তোর মধ্যে কোনো ফিলিংস নেই, কি হয়েছে? বলছে একজন এসছে, সেও আছে, রাতে তো থাকবি, সব বুঝতে পারবি, আজকে তোরা সব বুঝতে পারবি, আর আজকের পর তোরাও আমার কাছে আর আসবি না। জাস্ট এইটুখানি কথা বলে ও শুয়ে পড়লো। এবার আমরা একে অপরের সঙ্গে মুখের দিকে তাকিয়ে আমরা বলছি যে সে এসছে। তখন আমাদের মধ্যে যে শুভ বলে ছেলেটা বলছে ভাই ভূতের ম্যাটার আছে, তুই তো অনেক কিছু জানিস ভাই, কিছু না হয় আমার কিন্তু ভয় লাগছে। আমি বলছি না কিছু হবে না, দেখি না কি হয়। বলে আমরা ওর ওই মাসির বাড়িতে রাতে খাওয়া দাওয়া করি, ওরে মানে 4টে সিঙ্গেল বেড ওপরের ছাদে, ওর ছাদের ঘরে ওই বেডেই আমরা শুই। এবার তোমার একটু ডেফিনেশনটা বলি, ঘরটায় না বড় বড় জানলা, প্রত্যেকটা জানলাই কাঁচের জানলা, ঘরের একদিক দুদিকে ছাদ, আর একদিকে হচ্ছে বাইরে, মানে বাইরের 2তলার ওপর ঘর, নিচে মানে 2তলার ওপর, মানে পুরোটাই ছাড়া, বুঝতে পারছো তো? সুতরাং সেইখানে যখন আমরা শুই রাত্রিরে, ঠিক রাত্রির 1টা-2টো নাগাদ, তো আমার ওদিনকে কি জানে কি একটা কারণে আমার ঘুম আসছিল না, আমি একটু মোবাইল ঘাঁটছিলাম, একটু গেম খেলছিলাম, ঠিক আছে। তো ঠিক 1টা-2টো নাগাদ দেখছি বাবাই উঠে বসে পড়েছে। আর বসে পড়েছে কেমন, জাস্ট পদ্মাসনে, মানে যেমন করে আক্রম বাক্রমে বসে অমনি করে বসে জাস্ট মাথাটাকে দুলিয়ে যাচ্ছে, মাথাটাকে 360 ডিগ্রি দুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, বডি শুদ্ধ। এবার আমি বলছি এই কি হলো, তুই ঘুম থেকে উঠে গেলি, আমি তো দোলাচ্ছিস কেন? ও না মুখ দিয়ে একটা গ গ গ গ করে আওয়াজ করছে, আওয়াজ করে মানে যখন আওয়াজ করছে আমি যে কি হয়েছে, মানে আমি ওর একটা বেড পরে ছিলাম, আমার পরের বেডে অমিত ছিল, তারপরেই বাবাই ছিল। অমিত ঘুমাচ্ছে, আমি বলছি কি হয়েছে তুই অমনি করছিস কেন? ও ওই বলতে বলতে ও আঙুলটা ঠিক দরজার দিকে করে দেখালো। ঘরের যে দরজাটা ছিল, দরজাটাও কিন্তু কাঁচের দরজাই, মানে কাঠ দিয়ে মধ্যখানে কাঁচ দেওয়া, ঠিক আছে, দরজার দিকে দেখালো। কৌস্তব আমি যখন দরজার দিকে দেখলাম, জাস্ট আমার মানে মানে আমি আর নিজের জায়গায় নেই। আমি দরজার ওখানে দেখছি কোনো একটা অবয়ব, এই অবয়বটা দরজার ওই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এই অবয়বটার মানে উচ্চতা, হাইট মিনিমাম কিছু কম করে হলেও 7-7.5 ফিট হবে, ঠিক আছে। আর প্রচন্ড বড় আকারে, চোখ দুটো মনে হচ্ছে যেন সেই মানে চোখ কি আমি জানি না, সেই লাল রঙের টিউবলাইট, মানে বাল্ব যে জ্বলে না, লাল রঙের বাল্বের মতন জ্বলে। ওই দেখে আমি মানে সেকেন্ডের মধ্যে মানে আমি জয় বজরংবলী জয় বজরংবলী, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি ঠাকুরের নাম আবড়াচ্ছি, ঠিক আছে। যখন আবড়াচ্ছি চোখ বন্ধ করে, তারপর 2-5 মিনিট পর আমি যখন চোখ খুলি এই কিছু নেই, ঠিক আছে। এবার আমি যেদিকে শুয়ে রয়েছি, আমার ডান সাইডে হচ্ছে জানলা, ঠিক আছে। এবার আমি আর কোনো দিকে দেখিনি, আমি গিয়ে ওইভাবে শুয়ে পড়েছি। শুয়ে পড়তে আমি দেখলাম যে ও ওখানে বসে রয়েছে, আমি বলছি নিকুচি করেছে, মানে কি হয়েছে আমি জানি না। আমি কোনো রকমে এই গরমকালে চোখ মুখ বন্ধ করে শুয়েছি, শুয়ে এবার আমার কিছুতে ঘুম আসে না, অমনি দেখার পর কারোর ঘুম আসবে না, কিছুতে ঘুম আসে না। ঘুম না আসতে আমি বলছি আমি ওর দিকে তাকিয়ে শোবো না, আমি জানলার দিকে তাকিয়ে শোবো, ওটাই আমার জন্য ভালো হবে। মানে ও অন্য দিকটা ফিরে শোবো, ওর দিকে দেখলে আমার কেমন একটা ফিলিং হচ্ছে, আমি অন্য দিকটা ফিরে শোবো। আমি যেই জানলার দিকে ঘুরেছি, মানে জাস্ট আমি ফিরে জানলার দিকে ফেস করেছি, আমি দেখছি জানলার ওখানে ঠিক মানে ওইখানে তো পুরো বডিটা দেখেছিলাম, আর জানলা দিয়ে দেখতে পাচ্ছি জানলার ঠিক লেভেলের ওপরে মুখটা বেরিয়ে রয়েছে, মানে বাদ বাকি বডিটা নিচে। ওই দেখে আমি আর কিচ্ছু করিনি, আমি একদম মানে বাবা গো মা গো বলে চিৎকার করেছি, কে 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 বলে চিৎকার করেছি, সঙ্গে সঙ্গে ওই 2জন বন্ধু উঠে গেছে। ভয়ানক একটা জিনিস দেখে নিয়েছো। মানে আমি কি দেখেছি আমি আজকে পর্যন্ত আমি জানি না, আমি কি ওটা কি দেখেছি। মানে দেখার পর আমি মানে মা গো বাবা গো একদম এই বাঁচা, মানে আমার মুখ থেকে তখন বেরোচ্ছে বাঁচা বাঁচা বাঁচা, এটা কি বলতে সব বন্ধুগুলো উঠে গেছে, ঠিক আছে। ওই বাবাই সেম ওখানে অন্য বসে রয়েছে, ওর কোনো হেলদোল নেই, ঠিক আছে। এবার সব বন্ধু উঠে বলছে কি দেখলি কি হয়েছে বলছি ভাই আমি ফার্স্টে দরজায় দেখেছি, তারপর গেটে দেখেছি, আমি এখানে থাকতে পারবো না, আমার ক্ষমা কর, আমি কি দেখেছি আমি জানি না। আমার বলছে তুই ঠাকুরের নাম করছিস, তুই ঠাকুরের নাম জানিস, তো ঠাকুরের নাম বল, আমার 2টো বন্ধু বলছে, ঠিক আছে। এবার ওই মুহূর্তে যখন লাইট জ্বালানো হয়েছে, বাবাইয়ের মুখের দিকে আমরা তাকিয়ে দেখলাম, চোখগুলো টানা টানা হয়, একটা কৃপি হাসিও আমাদের দিকে দিল, কৃপি হাসি,
কিরে বল কি বলছিস তোরা, দেখলি তো? জাস্ট এই কথাটা, আর কোনো কথা না। আর ওর মুখে কনস্ট্যান্টলি একটা কৃপি হাসি। ওই অবস্থায় আমরা কোনো রকমে, এবার আমরা যে দরজা দিয়ে বেরাবো সেই সাহস আমাদের নেই। আমরা ওই ঘরের ওইখান থেকে মেসমশাইকে ফোন করেছি, বাবার মোবাইল নিয়ে। মেসমশাই ওপরে এসছে, ওপরে এসে বলছে কি হয়েছে? আমি বলছি দেখো মেসমশাই, যাই হোক মানে কি হয়েছে আমি এখন তোমায় বলতে পারছি না। এই ঘরে হয়তো বাবাই একা থাক, তোমাদের নিচের যে ঘর আছে যদি একটু আমাদের জায়গা দাও, আমরা আজকে রাতটা থাকবো। যদি এরা দুজন না যেতে যায় আমার কোনো অসুবিধা নেই, আমি গিয়ে থাকবো। তখন ওর মেসমশাই বলছে কি হলো এমন কি, ঠিক আছে তোরা আয় বলে আমরা মানে যখন যখন আয় বলেছে তখন বাবাইও আমাদের সঙ্গে আসছে। আমরা তখন বলছি না বাবাই তোকে আসতে হবে না, তুই এখানে থাক, আমাদের নিচে যেতে দে, ঠিক আছে বলে ওকে আমরা ওই ঘরে বেঁধে মানে ওই ঘরে রেখে আমরা নিচের ঘরে গিয়ে আমরা তিনজন ঘুমাই। এবং মানে যেই ঘরটায় আমাদের দেয় ঠাকুরের অশেষ কৃপা, ওটা ঠাকুর ঘর না, অনেকে ঠাকুর ঘরে বেড ফেড থাকে না, ওই ঠাকুর ঘরের বেডে আমরা তিন বন্ধু ঘুমাই ওই দিন রাতে। মানে ঘুম তো আসে না, অনেক রাত পর্যন্ত 4টে সাড়ে 4টে পর্যন্ত জেগে 2 ঘন্টা ঘুমিয়ে এবার ভোরবেলা উঠে এবার আমরা বলি যে ভাই আমরা আমাদের মতন বাড়ি যাবো, আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা কর। মানে এখানে চাইছো না? না আমরা থাকবো, মানে আমি দেখেছি আর ওরা দুজন যখন আমার কাছে শুনেছে তখন আমরা কি করে আর থাকবো, মানে আমরা কি করব, মানে এটা তো আমরা বুঝতেই পারছি না আমরা কি করব। এর আগে আমি অনেকবার অনেক কিছু ফেস করেছি, কিন্তু এই মানে সবকিছু ফেস করার পেছনে মানে একটা মোটিভ ছিল, কিন্তু এইখানে তো আমাদের কোনো ইন্টেনশনও ছিল না, কোনো মোটিভও ছিল না যে আমরা কোনো কিছু ফেস করছি। আমরা জানতাম না আমরা কি ফেস করছি। এবার এইখানে পরের দিন সকালবেলা আমরা যখন যেতে চাই তখন ওর মেসমশাই আমাদের বারণ করে, বলে বাবা তোরা কি হয়েছে বলতো। তখন আমরা ওর মেসমশাইকে খুলে বলি, কমপ্লিটলি খুলে বলাতে মেসমশাই বলছে ঠিক আছে এটা কোনো মানে ভুতুড়ে ম্যাটার, এটা এই জিনিসটা এমনি করে সলভ হবে না, এটা আমাকে ওর বাবার সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনা করে এটা আমাকে সলভ করতে হবে। এবার ওই দিন ওইখানে বসে আমরা তখন বলি না মেসমশাই আমরা তো যাবো, আমরা তো মানে একদম ডিসিশন নিয়ে ফেলেছি আমরা যাবো। বলছে না তোরা একটু আমাকে ওর বাবার সঙ্গে আলোচনা করতে দে, তোরা থাক, তোরাও তো অনেক বুঝিস অনেক কিছু, জিনিসটা ম্যাটারটা আলোচনা করতে দে। ওর বাবাকে ফোন করেছে, বাবাকে ফোন করতে ওর বাবা বলছে যে তুমি, আমি জানি না, তুমি যদি কিছু করতে পারো। ওর মেসমশাইয়ের নাম হচ্ছে অনুপ। তুমি যদি কিছু করতে পারো তুমি কিছু করো, আমার দিক থেকে কোনো বাধা নেই, তুমি যা পারো করো, ঠিক আছে গেল। এই বলার পর আমাকে স্পেশালি মেসমশাই বলে যে তুমি কাইন্ডলি থাকো, তুমি থাকলে আমি মনে হচ্ছে বল পাবো, কারণ এই বাড়িতে আমিও একাই ছেলে প্লাস মানে মেসমশাইয়েরও এক মেয়ে, তুমি থাকলে আমি বল পাবো, কারণ যদি কোনো হাইলি ম্যাটার হয় সেক্ষেত্রে আমার সাহায্য লাগবে। আমি ঠিক আছে আমরা আছি বলে আমরা বন্ধুরা প্রত্যেকে রইলাম। ওই দিন রাতের কথা বলি তোমায় কৌস্তব, ওই দিন রাতে আমরা তখন 8:30 9টা বাজে, আমরা ছাদের মধ্যে, বেশ বড় ছাদ, ছাদের মধ্যে একধারে দাঁড়িয়ে আমরা তিনজন বন্ধু আমরা বাড়িতে কথা বলছি, আলাপ আলোচনা করছি, নিজেদের মধ্যে করছি। আমরা এই ম্যাটারটাকে আমরা মাথার মধ্যে দিয়ে ঠিক আনতে দিচ্ছি না, যাই হবে আনবো না। ঠিক 10 মিনিট পরে আমাদের মধ্যে শুভ বলে ছেলেটি বলে তো আমি হ্যাঁ বল, বলে এত ছাদের ওই কোণে কি একটা দাঁড়িয়ে না। আমি কে দাঁড়িয়ে, কি বলছিস আবার কালকে কেস নাকি? বলছে না তুই দেখ একবার, যে দাঁড়িয়ে তাকে আমরা চিনি, আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। মানে ওর মাথা তখন মানে মানে ও ভ্রমের মধ্যে পড়ে গেছে। আমি বলছি চেনা চেনা মনে হচ্ছে, মানে আমি কিছুতে আর পেছন ঘুরে দেখতে চাইছি না কি রয়েছে পেছনে। তখন অমিত সাহস করে বলছে ভাই দেখি তো কি বলছে। বলে অমিত তাকিয়ে বলছে তীর্থ কাকিমা দাঁড়িয়ে রয়েছে। বলছি কাকিমা দাঁড়িয়ে রয়েছে? কোন কাকিমা? বলছে বাবাইয়ের মা। বলছি কি কথা বলছিস? বলছে দেখ, বলে কৌস্তব দুজন দেখেছে, আমি যখন ঘুরি আমি কিছু দেখতে পাইনি, তখন কিচ্ছু আমি দেখতে পাইনি। আমি তখন ওরা বলে ভাই নিচে চল, এখানে থাকা যাবে না বলে নিচে এসে ঠিক ওই কথাটা আমরা মেসমশাইকে বলবো, ঠিক আছে ঠিক বলবো, বলার মধ্যেখানে মেসমশাইরা তখন টিভির ঘরে মানে ওদের যে ড্রয়িং রুমে ওরা টিভিতে একটা কোনো অনুষ্ঠান দেখছে। আমরা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে এসে আমরা যখন বলবো ঠিক ওই সময় রান্নাঘর থেকে মনে হচ্ছে যেন কেউ বাসন ছুঁড়ে ফেলছে। রান্নাঘরের মধ্যে, রান্নাঘরটা অন্ধকার করা, মানে রাতে রান্না বান্না করে অন্ধকার করে দিয়েছে মাসমণি, মনে হচ্ছে রান্নাঘর থেকে কেউ বাসন ছুঁড়ে ফেলছে। যখন মেসমশাই বলছে কি হলো তোরা ছাদ দিয়ে নেমে এলি, রান্নাঘরে কে বাসন ফেলছে? রান্নাঘরে তো কেউ,
আমরা বলছি যে আমরা ছাদ দিয়ে বললাম চলো আগে না রান্নাঘরটা দেখি, বলে রান্নাঘরে যখন গিয়ে লাইট জ্বালাই দেখি রাতে যা রান্না করেছে, পরোটা, চিকেন কিমা, তারপর পায়েস করেছে, পায়েস না সুজি কিছু একটা করেছিল, সবকিছু উল্টে মাটিতে ফেলে তছনছ করা। দুতলার ওপরে বেড়ালো ওঠার জায়গা নেই, ইঁদুর মানে ইঁদুর, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, ইঁদুর থাকার জায়গা নেই, কে করবে? আর বেশ আমরা 6-7 জন রয়েছি, মানে অনেকটা কোয়ান্টিটি করা। মাসমণি তখন মাথায় হাত দিয়ে বলছে এত রাতে এইগুলো করলো, আমি কি করবো এখন, কিভাবে সবাইকে খেতে দেবো? তো আমি বলছি নিকুচি করে তোমার খেতে দেবো, কে করলো সেটা আগে বলো। বলছে সে তো আমি জানি না কে করলো, কিভাবে করলো, একবারে সবকিছু সব আলাদা আলাদা রাখা ছিল, সব উল্টে পাল্টে রাখা, উল্টে পাল্টে ফেলা, এ তো মাটির জিনিস সুযোগ খেতে দেওয়া যাবে না। তখন আমরা মেসমশাইয়ের হাত ধরে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে এসে আমরা মেসমশাইকে বলি যে মেসমশাই আমার ছাদে আমাদের সঙ্গে এমনি একটা ইনসিডেন্ট হয়েছে, তুমি যা করবে এক্ষুনি করো কিংবা কালকে করো, আজকে আমরা আর ওপরে ওই বাবার ঘরে যাবো না, ও একা ওই ঘরে রয়েছে, কি করছে জানি না, যাবো না, ঠিক আছে? বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই একটা কাজ কর তোরা, আমিও যাচ্ছি, বাবাইকে ওপরে আর থাকতে দেবো না, বাবাইকে নিচে নিয়ে এসে নিচের ঘরে রাখবো। আমি বললাম নিচের ঘরে তো ঠাকুর ঘরে তো 3 জনের বেশি থাকা যাবে না। বলছে না, নিচের যে ঘরটা আছে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওই ঘরে তোরা থাকবি, চল ওই ঘরেও ঠাকুর দেবতা আছে, সবাই এসে বসে, ওই ঘরে তোরা থাকতে পারবি। বলে আমরা ওপরে গিয়ে বাবাইকে নিচে নামিয়ে নিয়ে এলাম। বাবাইকে যখন নামিয়ে নিয়ে আসি, ওর মধ্যে কোনো ফিলিংস নেই, কোনো মানে রিগ্রেট নেই, কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতে কোনো এ নেই, নর্মাল। হ্যাঁ, ও মানে হাসছে, মানে ওকে আমরা নিচের ঘরে যখন নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমরা রাত্রি তখন 10টা 10:30 বাজে, ও মেসমশাই আমি গিয়ে বাইরে থেকে তরকারি রুটি ফুটি আনি কিনে, ওই সমস্ত আমরা খাই। খাবার পর ওদের নিচের তলে না একটা বিড়াল ছিল, বুঝলে কৌস্তব, খুব সুন্দর সাদা রঙের বিড়াল, তারা বাচ্চা দিয়েও সে উপরে উঠতো না, উপরে ঠাকুর ঘর বলে মেসমশাই উঠতে দিত না, উপরে উঠতো না। বিড়ালটা নিচে গেলেই আমাদের পায়ের মধ্যে ওই ল্যাস দিয়ে এ করতো, ঠিক আছে? এবার মেয়া মেয়া করতো। এবার আমরা গিয়ে যে ঘরটা শুতে দিয়েছে সেই ঘরটা হচ্ছে পুরোনো দিনকার বাড়ি তো, একটাই মানে জানলা, ঘরের একটাই জানলা উত্তর দিকে মুখে, আর ঘরটার মধ্যেখানে একটা ওই তক্তপোষ রাখা, বেড নয়, মানে যেটাকে চৌকি টাইপের বলে, বুঝলে, বড় সাইজের চৌকি রাখা, চৌকিতে 2 জন শুতে পারবে, আর নিচে বিছনা করে সেখানে 2 জন শুতে পারবে। আর ওই পুরোনো দিনে যেমন ওই আগেকার দিনে তুমি জানবে এই পুরোনো বাড়িতে ফ্যান থাকতো না, ওই ওপরে না ওই হাতে টানা ফ্যান ওপরে লাগানো থাকতো, ওইটা একটা দড়ি একটা বাইরে যেত, একটা মানে ফুটো দিয়ে একটা গুলগুলি দিয়ে ওখানে একটা টানা দরজা মতন টানা থাকতো, ওইখান থেকে টেনে ওই ফ্যানটা চলতো। এবার ওইখানে ওই ফ্যানের যে ওই বড় বড় শিকগুলোর মধ্যেই পাখা লাগিয়ে পাখা ওই ঘরে 2খানা পাখা চলে। আমি তোমার বোঝাতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার ওই ঘরে একটা বড় একটা ওই এখনকার দিনে ওই ঘরে ওপরে ট্রাঙ্ক করে না, মানে ওই জিনিসপত্র বাসনপত্র রাখার জন্য, অমনি একটা ট্রাঙ্ক ছিল, মানে একটা কেটে একটা ট্রাঙ্ক ছিল। এবার ওই ট্রাঙ্কটা একটা মানে পুরোপুরি একদম মানে বন্ধ করা, মানে ছিটকিনি মারা, তালা দেওয়া না, ছিটকিনি মারা। আমরা যখন রাতের বেলায় শুই ওইখান থেকে ওই মানে ওই রডটা ওইখান থেকে বেরিয়েছে। রাতের বেলায় আমরা যখন শুই, আমরা এবার ওই একে বলি, আমি ঠাকুরের নাম করে আমি বাবাই বলি, বাবা আজ রাতে আবার কিছু দেখাবি না তো? কোনো কথা বলে না, পেছনগুলো শুয়ে পড়ে, ঠিক আছে? ঠিক 2:10-15 নাগাদ আমরা ঘুমাচ্ছি, দেখছি ঠক 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 করে আওয়াজ হচ্ছে, মানে বেশ আওয়াজটা বেশ তীক্ষ্ণ। এবার তখন আমি আর অমিত 2 জন আমরা উঠে গেছি, উঠে গিয়ে বলছে কিসে আওয়াজ হচ্ছে রে? অমিত বলছে দেখ হয়তো বাইরে কেউ ডাকছে নাকি, দেখ তো। আমি বলি যে চল তো গিয়ে দেখি, দরজা মনে হচ্ছে ঠকঠক করছে। আমরা দরজাটা জাস্ট হাত দিয়ে খুলি, খোলার পর আমরা দেখতে পারি যে দরজাটা খুললাম কিন্তু আওয়াজটা কন্টিনিউ হচ্ছে, মানে দরজা খুললে দরজা যদি কেউ ঠকঠক করে আওয়াজটা তো বন্ধ হয়ে যাবে, কিন্তু দরজাটা আমরা যখন খুললাম আওয়াজটা কন্টিনিউ হচ্ছে। তখন আমরা দরজাটা বন্ধ করলাম, বন্ধ করে এবার আমরা বলছি আওয়াজটা কোথা থেকে আসছে রে, জানলায় কেউ ঠকঠক করছে। বললে আমরা জানলার ধারে গেলাম 2 জন মিলে, লাইটটা হালকা করে জ্বালালাম, মানে লাইট বলতে নাইট ল্যাম্পটা হচ্ছে ওদের হচ্ছে 0 পাওয়ার সাদা রঙের লাগানো ছিল, ওইটা জ্বালালাম। জ্বালিয়ে আমরা জানলার ধারে গেলাম। জানলার ধারে গিয়ে যখন মানে দিয়ে শুনছি কান দিয়ে, কোনো আওয়াজ হচ্ছে না। তখন আমাকে অমিত বলছে যে ভাই আওয়াজটা না শুভকে ডাক। শুভকে আমরা ডাকলাম, শুভ বেঘর ঘুমাচ্ছে, শুভকে আমরা ডাকলাম। শুভকে যেই দেখে বলছি শুভ আওয়াজটা একটু ঠকঠক করে কোথা থেকে হচ্ছে? শুভ বলছে আওয়াজটা চোখ ঠোক মুছে বলছে আওয়াজটা তো উপর দিয়ে হচ্ছে। আচ্ছা উপর দিয়ে বলছে ওই যে ওই গুলগুলিটা ওখান থেকে আওয়াজটা হচ্ছে।
এবার তখন আমরা বলছি যে আওয়াজটা উপর দিয়ে হচ্ছে, উপরে তো কেউ ওঠে না আমি যতদূর জানি, আর মানে আমরা দুদিন এসে তো কোনোদিন কারো উঠতে দেখিনি, ওখান থেকে আওয়াজ হচ্ছে। তখন ওই অমিত বলেছেন এটা, বলছে ওই পোকা ধরলে অনেক সময় কড়কড় কড়কড় করে আওয়াজ করে, বলছে ওই ধরনের আওয়াজ না তো শুনতো। আমি বলছি না, ঠক ঠক যে ঠুকছে না, ঠক ঠক করে দুবার নক করছে, কিছুক্ষণ স্টে, আবার নক, আবার স্টে, আবার নক, এমনি ধরনের। তখন আমরা ওইখানে মানে মানে করি যে আমরা আজকেও মেসমশাইকে ডাকবো। আমরা মেসমশাইকে আবার ডাকতে মেসমশাই নিচে নেমে এসে বলছে আজকে আবার রাতে কি হলো তোরা আজকে আবার ডাকছিস না, আজকে আবার কি দেখলি তোরা? মেসমশাই যখন ঘরে এসছে মেসমশাই আওয়াজটা শুনতে পাচ্ছে। মেসমশাই বলছে ঠক ঠক আওয়াজ কোথা থেকে হচ্ছে? আমি দেখো উপরে ওই গুলগুলির ওই যে এটা আছে ট্রাঙ্কের যে দরজাটা, ওর মধ্যে দিয়ে আওয়াজটা হচ্ছে। মেসমশাই দাঁড়াতো, মইটা নিয়ে আসি বলে বাইরে দিয়ে মেসমশাই মইটা নিয়েছে, মই দিয়ে পেয়ে মেসমশাই উপরে উঠেছে। ওনার বাড়ি, ওনার সাহস আছে, উনি জানেন জিনিসটা। সুতরাং উনি উঠে জাস্ট লকটা যখন খুলেছে, মানে ওইখানে যে শিকলটা দেওয়া হচ্ছে শিকলটা জাস্ট খুলে বলছে এখানে এটা কি করে হলো? আমি বলছি কি হয়েছে মেসমশাই? বলছে এইখানে এইটা তো কয়েক দিন ধরে এটা খোলা, মানে কয়েক মাস ধরে এটা খোলা হয়নি। এইখানে তো পুরোনো সব মানে লোহার জিনিস তুলে রাখা রয়েছে বাড়ির, সেই সব লোহার জিনিস আর কাপড় হয়েছে, এইখানে এটা কি করে এলো? কি এসছে বলে মেসমশাই বমি করতে করতে সিঁড়িতে নেমে গেছে। বলে আমি তারপরেই সাহস দেখি আমি উপরে উঠেছি। আমি উপরে উঠে দেখি যে ট্রাঙ্কের মধ্যে যেই বিড়ালটি আমরা সন্ধ্যেবেলা আমাদের পায়ে মারাচ্ছিল, সেই বিড়ালটি ওখানে মরে, তাকে মনে হচ্ছে কেউ আজরে মানে করে তার মানে একদম কি বলবো, মানে পেটের নাড়ি ভুড়ি বের করে একদম তাকে একদম নিশ্চিহ্ন করেছে, মুন্ডুটা আলাদা পড়ে রয়েছে। মানে ওই দেখে আমি তরবর করে নেবে, আমি বমি করতে করতে আমি বলছি মানে যদি বিড়ালটা এখানে মরেই থাকে, ঠকঠকটা কি করছিল? বিড়ালটা যদি এখানে মরে থাকে, ঠকঠকটা কি করছিল? তখন মেসমশাই বলছে কি শুরু হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না, তোরা উপরে চল, ওইখানে থাকুক, তোরা উপরে চল। বলে আমরা সবাই মিলে ওই ঘর ছেড়ে আমরা উপরের ঘরে গেলাম। মানে আমরা 4 দিন ধরে ওপর আর নিচ মানে এই করছি, আমরাও জিনিসটা থেকে বেরাতে পারছি না। এবার ওপর ঘরে গেলাম, কিন্তু বাবাই ওই ঘর ছেড়ে এলো না। বাবাই বললো না, যা হয়েছে তোমার বন্ধ করে দিয়েছে, আমি এখানে রয়েছি। বলে বাবাই ওই ঘর থেকে এলো না। আমরা 3টে বন্ধু আমরা ওপর ঘরে গিয়ে শুলাম। এবার আমরা 3টে বন্ধু ওই রাতে আলোচনা করছি যে এই ম্যাটার থেকে আমাদের বেরাতে হবে, না হলে আমাদের খুব বড় আমরা একটা বিপদের মুখে পড়তে চলছি। তখন এবার আমাদের মধ্যে আরো 2টো বন্ধু বলছে ভাই এই অবস্থায় ছেড়ে দিয়ে যাওয়াটা উচিত হবে, ওরা সবে আজকে 5 নম্বর দিন ওর কাল অসুখ মানে মা মারা গেছে, আজকে সব 5 নম্বর দিন, এই ম্যাটারটা আমি বলছি আর কত কি দেখবি এই বছরে, আর কত কি দেখবি, এত কিছু করার পরও তুই বলছিস? আমি বলছি না তুই চুপ কর, তুই ঠান্ডা হ, জল ফল খা, কাল সকালেও আমরা দেখছি কি করা যায়। বলে পরের দিন সকাল হয়েছে। সকাল হতে ওদের বাড়িতে একজন ঠিক ওই দুপুর নাগাদ একজন তান্ত্রিক এসছে, ঠিক আছে? তার বস্ত্রটা হচ্ছে ঠিক কালো, মানে কালো কাপড় পরা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ওই মানুষের হাড়, একটা খুলি, ওই সমস্ত নিয়ে একজন তান্ত্রিক আসতে ওই তান্ত্রিক বলছে যে যার হয়েছে তাকে বাইরে বার করো। এবার আমরা বাবাইকে ঠিক আনতে যাই ঘরে, কৌস্তব বিশ্বাস করবে না, আমরা 3টে বন্ধু প্লাস মেসমশাই আমরা 4 জন মিলে ওকে টেনে বের করতে পারছি না ঘর থেকে, ওর গায়ে এত জোর। তখন আমরা বের করতে না পেরে আমরা ভদ্রলোককে বললাম যে আপনি একটু ভেতরে কাইন্ডলি আসুন, আপনি ভেতরে না আসলে ওনাকে আমরা বার করতে পারছি না। বলছে চল আমি ভেতরে যাচ্ছি। বলে ওই তান্ত্রিক যেই ভেতরে ঢুকে ওর মুখে চোখের দিকে তাকিয়ে ওর চারিপাশে একটা সাদা কি দিয়ে একটা গন্ডি কেটে কিছু করতে যাবে, মানে কিছু একটা মন্ত্র পড়বে, তান্ত্রিক গন্ডিটা সঙ্গে সঙ্গে মুছে দিল। মানে যে গন্ডিটা ওর চারিপাশে কেটেছিল না, সেই গন্ডিটা সঙ্গে সঙ্গে মুছে দিল হাত দিয়ে, জল মুছে দিয়ে জল ছিটিয়ে দিল গন্ডিটার ওপর। জল ছিটিয়ে দিয়ে আমাদের বলছে তোমরা বাইরে আসো, ওইখানে থাক, তোমরা বাইরে আসো, তোরা সবাই বাইরে আয়, তোদের সঙ্গে কথা আছে। এবার আমরা সঙ্গে সঙ্গে ওই মানে ওই ভদ্রলোকের সঙ্গে আমরা বাইরে যাই। বাইরে গিয়ে ওই ভদ্রলোক বাইরে আসার নাম করে পুরো বাড়ির যে মানে থাকে বাউন্ডারি থাকে, বাড়ির বাউন্ডারি বাইরে চলে গেছে। বাইরে গিয়ে বলছে এর বাড়ি কোথায়? তখন মেসমশাই বলছে এর বাড়ি মুর্শিদাবাদ। বলছে মুর্শিদাবাদ কোন জায়গায়? বলছে মুর্শিদাবাদ টাউনের থেকে একটু ভেতরে। কেন বলুন তো? বলছে তোদের বাড়ি, তোকে তো আমি চিনি। মেসমশাইকে বলছে তোদের বাড়ি কদিন হয়েছে এসছে? বলছে আজকে নিয়ে 3 নম্বর দিন, 3rd ডে।
বলছে মানে উনি নিজেই বলছে এর মাথায় তো কালা সুচ রয়েছে, এর কে মারা গেছে? বলছে এর মা মারা গেছে। বলছে এই অবস্থা তুই একে এখানে এনেছিস কেন? বলছে ওর বাবা পাঠিয়েছে, ও একটু কেমন হয়ে গেছে। বলছে সে তো আমি দেখলাম। বলছে আপনি কি কিছু করবেন না? বলছে না না আমি কিছু করবো না, আমার দ্বারা এটা করা সম্ভব হবে না, আমি এটা করতে পারবো না। বলছে কেন, কি হয়েছে, আপনি কি দেখলেন? বলছে যে জিনিসটা দেখেছি সেটা আমার ক্ষমতার ঊর্ধ্বে, এই জিনিসটা ওর মধ্যে রয়েছে সেটা আমার ক্ষমতার ঊর্ধ্বে, এই জিনিসটাকে আমি বসে আনতে পারবো না। ওকে ওকে ওকে। একে যদি আমি বসে আনতে যাই তবে আমি মৃত, মানে আমি আমারও হয়তো প্রাণ চলে যেতে পারে। আর এই জিনিসটাকে যে পেয়েছে, এই জিনিসটাকে ইনভাইট করে পেয়েছে, মানে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে ওকে। বলছে কি জিনিস? বলছে তোরা আমরা তো সবাই হিন্দু এখানে, কিন্তু যারা মানে হয় ওঝা হয় কিংবা সাধু হয়, তারা কিন্তু ধর্ম মানে তারা কিন্তু নিজেকে হিন্দুও বলে না মুসলিমও বলে না, ঠিক আছে? মানে যারা এই ওঝা টাইপের হয় তারা বলে আমরা সব ধর্মের কাজই করে থাকি। উনি বলে এর মধ্যে একজন মানে মানে এর মধ্যে যে ঢুকেছে সে হচ্ছে কোনো জিন টাইপের ব্যাপার, যে মানে প্রচন্ড পাওয়ারফুল। আর এর সঙ্গে এর মাও এখানে আছে, যে মারা গেছে। মানে যে ওর মধ্যে আছে সে ওর মাকে মেরে তার সঙ্গে এনেছে। এত বড় ব্যাপার। আর ওর মা কি করে মরেছে সেটা আমাদের কাছে জানতে চাইলো। বললো ওর মা এই জিনিসটা করেছে, ওর মা চ্যালেঞ্জ করেছে, ওর মা চ্যালেঞ্জ করার জন্য ওর মায়ের আজকে এই পরিণতি। বলছে আজকে যে আমি এই বাড়িতে এলাম, ও যে আমায় দেখে নিল, আজকের পর তোরাও খুব সাবধানে থাকিস। তখন আমি বললাম যে বাবা আমি তো দেহবন্ধন জানি, আমি দেহবন্ধন করতে পারি। বলছে তুই দেহবন্ধন করতে পারিস, আমি কি পারি না? বলছে হ্যাঁ সে তো পারেনি। বলছে তোর কি মনে হয় তোর দেহবন্ধনে এই জিনিসটাকে তুই আটকাতে পারবি? কিছু জিনিস হয় যেই জিনিসগুলো এই সমস্ত ছোটখাটো ক্রিয়ারও অনেক ঊর্ধ্বে, যাদের কাছে এই সমস্ত ছোটখাটো ক্রিয়া কোনো কাজ দেয় না। ও যদি মনে করে তোর কিছু ক্ষতি করবে, ও এখানে দাঁড়িয়ে থেকে তোর ক্ষতি করবে, তুই হাজার কিছু করে ওকে আটকাতে পারবি না। ওকে আটকানোর যে উপায়, সেই উপায়তেই ওকে আটকাতে পারবি, যেই উপায়টা আমার জানা নেই। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কি করব। তখন আমাদের উনি একটা অ্যাড্রেস দিলেন যে তোরা এই জায়গায় যা, এই জায়গায় গিয়ে তোরা এই ম্যাটারটা বল, কিন্তু এই ম্যাটারটা যেন ও জানতে না পারে। সেইখান থেকে কি বলছে সেই অনুযায়ী তোরা ফলো আপ কর। মানে এন্টিটি রয়েছে সেই এন্টিটি যাতে জানতে না পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে সেই এন্টিটি জানা মানে ও জানা, ও যাতে জানতে না পারে। কিন্তু আশ্চর্যকর জিনিস, আজকে যে মানে ওই দিন যে ম্যাটারটা ঘটলো, ওই ম্যাটারটার পর তো ওর ভেতর যে এন্টিটিটা আছে কিংবা ও তো আমাদেরকে ভালো চোখে আর দেখবে না। কারণ ও তো বুঝতে পারছে যে আমরা জিনিসটাকে মানে কিওর করার জন্যই আমরা এগাচ্ছি। এবার আমরা এই জায়গায় আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা যেই ব্যাপারটা তোমায় এখন বললাম, এই ব্যাপারটাই আমরা ওনাকে বললাম। বলতে উনি বললেন একটাই আমাদের কথা, যে তোরা এখন ওর সঙ্গে নর্মাল থাকবি, তোরা নর্মাল থাকবি, কি হয়েছে আমি এসছি না এসছি কোনো কিছু আলোচনা করবি না, অন্য ব্যাপারে কথা বলবি, যাতে তোর মনের মধ্যে কি আছে ও জানতে না পারে, কিন্তু ও অনুভব করে নেবে। ওর মধ্যে যে জিনিস আছে সেই জিনিস তোদের সবার মন অনুভব করতে পারে। তোরা কখন কি দেখতে পাবি, কখন কি করতে সবকিছু কিন্তু ও জানে। এবার উনি যখন বলে বাড়ির চৌকাটের বাইরে দিয়ে উনি বলে চলে গেল, তোদের মঙ্গল হোক, তোদের শান্তি হোক, আমি আসছি, যা বললাম সেটা ফলো করিস বলে উনি চলে গেল। এবার উনি চলে যাবার পর সন্ধে নেমে গেছে, তখন 5:30 6টা, ঠিক আছে? আমাদের মধ্যে যে কি চলছে, আমরা কি করব, মানে আমরা 4জন জাস্ট, মানে আমরা 3 বন্ধু আর ওর মেসমশাই, হ্যাঁ আমরা 4জন জাস্ট মানে চিন্তা করে পাচ্ছি না আমরা কি করব, আমাদের কি করা উচিত। তখন ওর মেসমশাই ডিসাইড করলো যে একটা কাজ করি, সবে তো 5:30 6টা বাজে, যেই জায়গাকার অ্যাড্রেস বলেছে সেই জায়গা ওর মেসমশাইয়ের বাড়ি থেকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে? যা করবো আজ রাতেই করবো, কাল হতে দেবো না।
আমরা এক্ষুনি আমি গাড়ি বের করছি, গাড়ি বের করে এক্ষুনি আমরা 4জন মিলে বসে আমরা গাড়ি করে ওই জায়গায় যাব। ওই জায়গাটাও আমি বলছি হুগলির একটা খুব বড় মানে ইসলামিক পীঠস্থান, ঠিক আছে, আমি নাম উল্লেখ করছি না, সবাই বুঝতে পারবে নিশ্চয়ই। সেইখানে আমরা গাড়ি করে যাই। গাড়ি করে গিয়ে এবার ওইখানে বলা উচিত না, মানে একটা আমাদের হিন্দুদের বলি, মুসলিমদের বলি আর খ্রিস্টানদের বলি, সব পীঠস্থানেই যেমন পজিটিভ জিনিস আছে তেমন নেগেটিভ জিনিস আছে। মানে কিছুজন বিজনেস করতে পারে আর কিছুজন অ্যাকচুয়ালি উপায় বলে, সেটা সবাই আমরা জানি, সে সব জায়গাতেই। প্রথম দিন আমরা মানে ওই দিন আমরা যার প্রকোপে পড়ি সে হচ্ছে বিজনেসম্যান, সে বিজনেস করতে বসেছে। সে আমাদের কাছে পুরো ম্যাটারটা শুনে সে তো বিভিন্ন নাম বললো, জিনের এই জিন ধরেছে, ওই জিন ধরেছে, এই জিনেরই এই ক্ষমতা, ওই দিন এই দিন এই করতে পারে, এই জিনিস তোদের সঙ্গে এটা করছে, ঠিক আছে, তোদের এই জিনিসগুলো দিচ্ছি তোরা হাতে বাঁধ, হ্যাঁ তোরা এই জিনিসটা নিয়ে যা বাড়ির চৌকাটে বাঁধ, এই জল দিচ্ছি পরে এই জলটা ওকে খাওয়া, ঠিক আছে, তোরা যা, আর কিছু হবে না বলে যখন আমরা এই আশ্বাসনটা পেলাম, সুতরাং আমরা জানি আমরা শেষ, আমরা চলে এসে আমাদের আর কিছু হবে না। আমরা হাতে একটা করে এই বেঁধে নিয়েছি, বাড়িতে এসে চৌকাটে বেঁধে দিয়েছি, জলের ছিটা সব জায়গায় দিচ্ছি বাড়িতে এসে, ঠিক আছে। আমরা ওদিন রাতে তখন ওর বাড়িতে যখন পৌঁছি তখন 10:30 বাজে, বাড়িতে পৌঁছেছে আর এক কীর্তি। বাড়িতে যখন পৌঁছেছি তখন এসে শুনছি যে ওর মাসমণি কিছু রান্না করতে পারিনি, কারণ ওর মাসমণি নাকি রান্নাঘরে কাকে দেখেছে, হ্যাঁ কাকে বলতো বোনকে, নিজের বোনকে দেখেছে, নিজের বোনকে দেখেছে, দেখে রান্নাঘরে ঢুকতে পারছে না, ভয়ের চোটে সে ঠাকুর ঘরে গিয়ে চুপচাপ বসে রয়েছে। আমরা ওইখান থেকে গিয়ে মাসমণিকে নিয়ে যাই, মাসমণির হাতে একটা বাঁধাই, দাদি বলে আর কিছু হবে না, বাড়িটাকে আমরা করি বলে আমরা ওদিন রাতে সবাই মিলে আমরা বলি ও নিচে আছে থাক, আমরা ওপরের ঘরে শুই বলে আমরা ওপরের ঘরে শুয়েছি, ঠিক আছে। এবার সারাদিন আমাদের প্রচুর দৌড়ঝাঁপ গেছে, দৌড়ঝাঁপ গেছে আমরা শুতেই ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। আমাদের অত খাবারও ওই অল্প স্বল্প, আমরা সবাই মুড়ি তরকারি রান্না করে মুড়ি তরকারি খেয়ে রাতের বেলা শুয়ে পড়েছি। হুগলির লোকেরা একটা মুড়ি খায়, মুড়ি তরকারি খেয়ে আমরা রাতের বেলা শুয়ে পড়েছি, আমরা অত মাইন্ডে নিইনি কেউ, বলে আমরা শুয়েছি। শুতে ঠিক রাত্রি ওই দিনকে আমাদের সঙ্গে আমরা দুটো বন্ধু এক ঘরে শুই আর দুটো বন্ধু অন্য ঘরে শুই, মানে একজন মেসমশাইদের ঘরে শুই, মানে আমি আর অমিত আমাদের ঘরে শুই আর শুভ মেসমশাইদের ঘরে শুই। তো এবার আমি আর অমিত যখন শুয়েছি, এবার রাতের বেলায় মোটামুটি ওই 12:30 একটা ঘুম আসেনি, আমার খুব জল পিপাসা পেয়েছে। এবার ওদিনকে ওই মানে এত হ্যাপাজার্ড হই আমরা সারাদিনে, তো রাতের বেলা জলের বোতল ঘরে আনতে ভুলে গেছিলাম। তো রাতের বেলায় আমি উঠে ফ্রিজ থেকে জলের বোতলটা বার করেছি, বার করে আমি জাস্ট জলটা খাচ্ছি। খেতে খেতে যখন জলের বোতলটা আমি মুখ থেকে নামিয়েছি, নামানোর পর আমি দেখতে পাচ্ছি সিঁড়ির যে দরজা, সিঁড়ির দরজার ওখানে একটা বিড়াল ঘোরাফেরা করছে, একটা বিড়াল ঘোরাফেরা করছে। এবার মানে দরজাটা দেওয়া দরজার ভেতর দিকে, মানে হলঘরের মধ্যে। এবার বিড়াল ঘোরাফেরা করতে বিড়াল ঘোরাফেরা করতে আমি বললাম হয়তো মানে এই বিড়ালটা ওপরে এসছে, বেরাতে পারছে না, খুলে দিয়ে গিয়ে যাই, ও তার জন্য দরজার সামনে ঘোরাফেরা করছে, ও তো সারা বাড়ি ঘোরে বলে আমি গিয়ে অন্য মানুষকে ফুস ফুস করে দরজাটাকে জাস্ট খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি ঘুরে এসে টেবিলে হাত দিয়ে ফ্রিজের ঠান্ডা জলটা খাচ্ছি। খেতে খেতে আমি যেই ঠান্ডা জলের বোতলটা টেবিলের ওপর রেখেছি, রাখার সঙ্গে সঙ্গে আমার মাথাটা ঘুরে গেল। কেন বলো তো? কেন? কারণ যেই বিড়ালটাকে আমি খুলে দিলাম কৌস্তব, সেই বিড়ালটা তো একদিন আগে মারা গেছিল। কি বলছো গো? আমার মানে আমি তোমার এটা ঘটনাটা বলছি, আমার পুরো এই যে কথাটা বললাম আমার পুরো গায়ের মানে লোম দাঁড়িয়ে গেছে। মানে আমি ওইখানে যে জিনিসটা অনুভব করেছি, আমি সেই বিড়ালটাকেই দরজাটা খুলে দিলাম যেই বিড়ালটা একদিন আগে মারা গেছে। বিড়ালটা জাস্ট ওই জায়গাটা দেখে আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট দরজার ছিটকিটা তুলবো, কারণ বিড়ালটা বেরিয়ে সেই দিক দিয়ে নেমে গেছে, আমি তখন দেখেছি। কিন্তু আমি জাস্ট দরজাটা তুলবো, মানে দরজার ছিটকিটা খুলবো। তুমি জানো সিঁড়ি দিয়ে যদি সিঁড়ির ওপরে যদি দরজা হয়, ছিটকিনি খুলতে গেলে সিঁড়ির কিন্তু স্ল্যাবের মিডিলটা দেখা যায়। আমি যখন সিঁড়ির স্ল্যাবের মিডিলটা দেখছি না কৌস্তব, ওইখানে 3 জোড়া চোখ দেখতে পাচ্ছি, 3 জোড়া চোখ, 3 জোড়া চোখ অন্ধকারের মধ্যে দিয়ে আমার দিকে দেখছে। মানে আমি কোন রকমের ছিটকিনি তুলে আমার হাতের ওইটাকে চেপে ধরে আমি বজরংবলীর নাম করতে করতে আমি ঘরে চলে এসেছি।
ঘরে এসে আমি বিছনায় ধপ করে বসেছি, আমার বন্ধু উঠে গেছে, উঠে গিয়ে বলছে, অমিত উঠে গিয়ে বলছে যে কি হয়েছে তুই এমনি হলহল তো গেলি? বললাম ভাই আমি যে জিনিসটা দেখেছি আমার জায়গায় যদি অন্য কেউ হতো সে হয়তো হার্ট ফেল করতো। বলছে আজকে আবার কি দেখলি এত কিছু প্রোটেকশন নেওয়ার পর? বলছি ভাই আমি দেখলাম, পুরো ম্যাটারটা ওকে বললাম। বলছি সে কি? বলছি হ্যাঁ। বলছি ভাই বিশ্বাস কর আমি কালকে বাড়ি চলে যাবো, আমি পারছি না, আমি নিতে পারছি না, আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমার পরিবার আমার ওপর ডিপেন্ডেন্ট, এখানে যদি আমার কিছু হয়ে যায় আমি মানে নিজে ইয়ে করতে পারবো না। আজকে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সে শেষই হয়ে যেত, আমি ফিল করতে পারবো না। বলে আমার ও শান্ত করা, চুপ কর চুপ কর চুপ কর, তুই শান্ত শান্ত শান্ত। আমার ব্যাগ থেকে হনুমান চল্লিশা বের করে আমার বিছনার বালিশের তলে রাখে, রেখে বলে তুই এবার ঘুমা, আর কেউ করবে না, তোর বজরঙ্গলি তোকে এ করবে, ঘুমা। বলে আমি কোনো রকমের চোখ বন্ধ করেছি, সারাদিন প্রচন্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি পরের দিন সকালে ডাইরেক্ট। ঠিক আছে, উঠে আমি আর এই ম্যাটারটা আমার ওই বন্ধুরা ছাড়া বাড়িতে কারুককে বলিনি। না বলে আমি 11টার সময় মেসমশাই যখন আমাদের ঘরে আসে, আমরা ঘর থেকে সকালে ব্রেকফাস্টটাও বেরাইনি, মেসমশাই যখন আমাদের ঘরে আসে আমরা ব্যাগপত্র গোছাচ্ছি, মেসমশাই কি হলো তোমরা ব্যাগপত্র গোছাচ্ছ? তখন আমি মেসমশাইকে না পেরে বলি মেসমশাই কাল রাতে এত কিছু নেওয়ার পরও এই ইনসিডেন্টটা ঘটেছে, আমি তোমায় না বলে থাকতে পারলাম না। তখন মেসমশাই বলছে তুই তো এর মানে কি এমনি দাঁড়াচ্ছে যে ওর মা মারা গেছে সেও আমার বাড়িতে রয়েছে, বিড়ালটা মারা গেছে সেও আমার বাড়িতে রয়েছে, আর 3 নম্বর চোখটাকে, আমরা 3 নম্বর যে চোখের মালিক সে ওই এন্টিটি হতে পারে, যে এন্টিটি ওর সঙ্গে এসছে। বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ আমি জানি না মেসমশাই আমি কি করবো, আমি জাস্ট আমি আজকে তো 26 তারিখ তাই তো কৌশব, আজকে 25 তারিখ, আমি তোমাকে আজকে 25 তারিখ, আমি তোমাকে এই যে ইনসিডেন্টটা বললাম আগের মাসের 25 তারিখের কথা বললাম, আমি তোমার না তার আগের মাসের 25 তারিখের কথা বললাম, 2 মাস হয়ে যাচ্ছে জাস্ট। মানে আমি তখন বলে ওর মেসমশাই বলছে তার মানে কি কোনো কিছু কোনো কাজ দিল না? আমরা তো প্রথম এটা বেঁধেছিলাম ওই দড়িটা বেঁধেছিলাম নিচের গেটের চৌকাঠের ওপর, সুতরাং নিচের গেটে বাঁধার পরও যদি সিঁড়ি পর্যন্ত এন্টিটি আসতে পারে তার মানে তো কাজ করেনি জিনিসটা। বললাম না কাজ করেনি। বলছে চলো তো আজকে আবার যাবো, ওখানে গিয়ে বলবো, আমরা এই ম্যাটারটা আমাদের বলতে হবে, নাহলে এই জিনিসটা থেকে আমরা কি হতে পারবো না, উল্টে আমরা বিপদে যাবো। তখন আমি বলি যে যাবো তো, কিন্তু আমার বাড়ি যাওয়া খুব ইম্পর্টেন্ট। বলছে না তুমি একটু থাকো, আজকের দিনটা তুমি থাকো, অ্যাটলিস্ট আজকের দিনটা থাকো, দরকার হলে বিকেলে তুমি চলে যাবে, দিনটায় তুমি থাকো, সেই করে আমরা ওখানে কি বলে তার শুনে যাও। এখন ঠিক আছে আমি শুনে যাচ্ছি, যাবো আমি তোমাদের সঙ্গে। বলে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা গাড়ি নিয়ে যখন নিচে এসছি তখন দেখছি নিচে বাবার ঘরের দরজা খোলা। ঠিক আছে, বাবাই ঘরের মধ্যে বসে রয়েছে, ঠিক যেই জিনিসটা ওর বাড়িতে করতো সেই জিনিসটা নিচের ঘরে করেছে। জানলার প্রত্যেকটা ও চাদর দিয়ে ঢেকে ফেলেছে, 3টে খাট ছিল, 3টে খাটের চাদর দিয়ে ঢেকে ফেলেছে। হ্যাঁ, ঢেকে ফেলে অন্ধকারের মধ্যে বসে রয়েছে, বসে বলছে আজকে তোরা যেখানে যাচ্ছিস আমি সব জানতে পেরেছি, যদি তোরা কিছু করিস আজ রাতে তোরা কেউ সুস্থ থাকতে পারবি না। জাস্ট এই কথাটা বলে, এই কথাটা শোনার পর কৌস্তব মানে আমাদের জায়গায় অন্য কেউ হলে কি করতো আমি জানি না, কিন্তু আমরা কিন্তু পজিটিভলি এগিয়েছি, কারণ আমরা বুঝতে পারলাম ও বুঝতে পেরেছে যা করার আমাদের আজকে রাতের মধ্যে করতে হবে, আমাদের কাছে কালকের দিনটা নেই। আর আমি তারপর গাড়ি করে আমরা আবার ওই জায়গায় গেলাম, গিয়ে এবার আমাদের ওদিন ভগবানের অশেষ কৃপা, আমরা যার দর্শন পেয়েছি সে অনেক ক্ষমতাশালী লোক, মানে সে অ্যাকচুয়াল ওখানকার পীর। ঠিক আছে, তাকে আমরা পুরো জিনিসটা গুছিয়ে বলি, তার মানে আমি কোন রকমের একটা ওর মানে একটা পাওয়ার দিয়ে, মানে পলিটিক্যাল পাওয়ারই বলবো, পলিটিক্যাল পাওয়ার দিয়ে আমরা ওইখানের যে মেন পীর তার সামনে পর্যন্ত যেতে পেরেছি। যেতে পেরে সে আমাদের 10 মিনিট সময় দিয়েছে, সময় দিতে তার কাছে বসে খুব ভালো ব্যবহার, খুব মানে খুব ভালো মানুষ। ঠিক আছে, উনি কমপ্লিট ম্যাটারটা আমাদের কাছে শুনে উনি ডিসাইড করে যে তখন আমরা যখন ওখানে গিয়ে পৌঁছি তখন বাজে 1টা, উনি ডিসাইড করে উনি আজকেই আমাদের বাড়ি মানে ওই বাড়িতে যাবে, ওনাদের বাড়ি আসবে মেসমশাইদের বাড়িতে, এবং উনি সম্পূর্ণ নিজের মানে মানে যারা সঙ্গে থাকে তাদের নিয়ে উনি আসবে, এসে জিনিসটা থেকে কিওর করবে। যখন আমি লাস্টে ওই কথাটা বলি যে বাবা উনি আমরা যখন বেরিয়ে আসছি তখন ও বলছে যে আজকে রাত্রিরে আমাদের শেষ রাত্রি হতে পারে, মানে ও জিনিসটাকে ধরে নিয়েছে। আর এর আগে একদিন বাবাকে এনেছিলাম, সে যেগুলো বলে সেগুলো ওনাকে জানালাম,
জানানোর পর আমরা যখন সবাই ওনার একটা গাড়ি করে, ওই গাড়ি করে আমরা ওনাকে নিয়ে আমরা মেসমশাইয়ের বাড়িতে আরামবাগে যাই। আরামবাগে যখন যাই কৌস্তব, আমাদের ওই জায়গা থেকে আরামবাগের ডিস্টেন্স 1.5 ঘন্টার। ওকে, আমরা 1.5 ঘন্টার রাস্তাটা আমরা ওখান থেকে 3টে নাগাদ বেরিয়েছি, 4:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আমরা 1.5 ঘন্টার রাস্তাটা পৌঁছেছি 8:30টায় রাত্রির। তারপর মানে রাস্তায় কিছু না কিছু হচ্ছে। ফার্স্ট গেল আমাদের মানে গাড়ির টায়ার পাংচার হয়ে, গাড়ির টায়ার চেঞ্জ করা হলো। কিছু দূর এগেলাম, আমাদের গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরাচ্ছে, মানে কোনোটা হয়েছে। আবার একটা মেকানিকের সামনে এগিয়ে নিয়ে গিয়ে মেকানিকের ওখান থেকে ঠিক করা হলো। ওনাদের গাড়িতে যারা এসছে যেই জিনিস আনার দরকার, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা আনতে ভুলে গেছে। ঠিক আছে, আবার গাড়ি ব্যাক করে আবার ওখানে যাওয়া হলো 45 মিনিট করে। এই করে আমরা 1:30টার সময় রাত্রে পৌঁছেছি। ঠিক আছে, যখন আমরা পৌঁছাচ্ছি ভেতরে ওই ভদ্রলোক উনি চুপ করে বসে আছেন, মানে যিনি আসল পীর বাবা, উনি চুপ করে বসে থেকে ওনাকে যখন আমরা যখন গিয়ে পৌঁছে ওনাকে বলছি, কি হয়রানি বাবা দেখলেন? বলছে, এটা তো আমি জানি। বলছে, এটা আমি জানি, এটা যে হবে আমি জানি, কিন্তু আমরা পৌঁছাতে পারবো সেটাও আমি জানি। বললাম, এবার একটু আপনি দেখুন। বলে যেই ওই পীর বাবাকে নিয়ে আমরা নিচে ওর ঘরে ঢুকেছি, ঠিক আছে, ঢোকার সঙ্গে সঙ্গে ওর পুরো মানে মুড চেঞ্জ, মানে ও পুরো সুস্থ। উঠে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে? বলছি, না কিছু হয়নি। না, এনারা কারা? এনারা এখানে এসছে। তখন এবার মানে যে পীর বাবা উনি আমাদের জিজ্ঞাসা করছেন যে এই কিসে? এবার আমরা তো ইশারায় বলছি হ্যাঁ। এবার উনি ওর দিকে তাকিয়ে, মানে বাবার দিকে তাকিয়ে উনি বাইরে বেরিয়েছেন। বলছেন, না তো কিছু নেই, তো নর্মাল। তো কি বলছো তোমরা বাজে কথা? আমরা জাস্ট শক সবাই। বলছি, না তো কিছু নেই তো। ঠিক আছে, ওকে ডাকো। আমরা ওকে ডাকলাম, আমরা বাবা এদিকে আয়। তো উনি ওনার ঝুলি থেকে একটা কি সমস্ত মানে একটা মানে এই টাইপের একটা গুঁড়ো টাইপের বের করে ওর ওপর মানে ফু দিল, জল ছেটালো, কি সমস্ত ওদের জল হয় জল ছেটালো, তারপর গায়ে ফু দিয়ে কি সমস্ত মন্ত্র করলো। হ্যাঁ, বলছে বাবাই বলছে, কি করছে এইসব? তুই দাঁড়া না, তুই দাঁড়া। মানে আমরাও তখন কনফিডেন্ট যে ওর মধ্যে কিছু নেই। দাঁড়া, তুই দাঁড়া। ঠিক আছে, বলে জাস্ট উনি বেরিয়ে আসছেন। উনি বলছেন, না কিছু নেই, কোনো অসুবিধা নেই। এবার আমাদের ব্যাক অফ মাইন্ডে তো আমাদের সবকিছু ফেটে রয়েছে। আমরা তো ভাবছি কি হচ্ছে ম্যাটারটা, কি হতে চলেছে ম্যাটারটা। বলে উনি জাস্ট বেরিয়ে আসছেন বাড়ি থেকে, জাস্ট বাড়ির বাইরে গাড়ি দাঁড়ানো, উনি গিয়ে গাড়িতে উঠবেন, উনি ঘাপ করে ব্যাক করেছেন। উনি মানে মানে সেকেন্ডের মধ্যে উনি ব্যাক করেছেন বাড়ির দিকে। ব্যাক করে বলছে, না 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 আছে আছে, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু সবাই দাঁড়াও। ওনার দুজন সাঙ্গ ওনার যে দুজন সঙ্গী ছিল ওনাদের ডাকলেন, ডেকে বললেন, ওই যে ঘরটা থেকে ও বেরালো, ওই ঘরটার মধ্যে তোমরা যাও তো। বলে ওই ঘরটার মধ্যে ওই দুজন সঙ্গী গেলেন, গিয়ে বললেন, বাবা মানে ওদের এতে বললো যে আপনি আসুন হুজুর, আপনি আসুন। বলে উনি এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে উনি ঘরটার মধ্যে কি একটা মানে গন্ধ শুকলেন। গন্ধ শুকে উনি ইঙ্গিত করলেন যে ওপরে ওই যে ঘুলঘুলিটা, যেই মানে ওই খোপটা ওই ট্রাংটার মধ্যে ঠকটা পাওয়া যাচ্ছিল, ওই ট্রাংটার দিকে উনি হাত মানে করলেন, উনি মানে আঙুলটা করলেন, তরকারি করলেন, নিক্ষেপ করলেন। মানে বললো যে ওইটাকে খোলা হোক, ওটাকে খোলা হোক, আর ওটাকে তোমরা খুলবে না, তোমরা সিঁড়ি এনে দাও। এই যে দুজন আমার সঙ্গী আছে এরা ওপরে ওটা খুলবে। ওই খোলার আগে ওনারা ওই নিচে কি সমস্ত মন্ত্র করে পুকু দিয়ে ওনারা উঠে যাচ্ছে, ওটা খুললো। কৌস্তব, যেই সেকেন্ডে ওটার ছিটকিনি খোলা হলো, পুরো বাড়ি লোডশেডিং হয়ে গেল। তারপর মানে ওই অবস্থায় আমাদের প্রত্যেকের অবস্থা মানে একদম মানে সংকটজনক। মানে আমাদের ভয়ে মানে আমরা যে কি করব, মানে আমরা মনে হচ্ছে না এখানেই মরে যাব, মানে এমন অবস্থা। এবার ওই ভদ্রলোক থেকে কল্লা থেকে ওনার যে এনেছিলেন, ওই ব্যাগ থেকে
একটা লাইটার বের করে লাইটার জ্বালালেন, জ্বালিয়ে বললেন যে মোবাইলের তোমরা টর্চ জ্বালিয়ে তোমরা ওপর থেকে নিয়ে আসো, মোমবাতি নিয়ে সেখানে জ্বালাও, ক্রিয়া আজকেই করতে হবে। যে আছে ওর ভেতর ঢুকে রয়েছে, ওটা বন্ধ, মানে মুখটা বাঁধা হয়েছে, ও বেরাতে পারবে না। ওর অন্য দিক দিয়ে বেরানো যায় না তো। তখন মেসমশাই বললো না, অন্য দিক দিয়ে বেরানোর দিক আটকে দেওয়া হয়েছে, সেই দিক আগে ছিল, ওই জায়গাটা আটকে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তোমরা মোমবাতি নিয়ে আসো। বলে আমরা কোনো রকমের মোবাইলের লাইট জ্বালিয়ে ওপর থেকে গিয়ে বাইরে থেকে দুটো মোমবাতি কিনে আনলাম, ওপর থেকে দুটো মোমবাতি কিনে এনে মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালিয়ে বাবাই কই? বাবাই নেই ওখানে, বাবাই ওইখানে নেই। বাবাই কোথায় না, বাবাই পেছনে, বাড়ির পেছনে যে সেপটিক ট্যাঙ্ক থাকে না, হ্যাঁ হ্যাঁ, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে তার মধ্যে ঢুকে বসে আছে। আমরা তো প্রথমে খোঁজ কই 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 কই, তারপর আমরা যখন বাড়ির পেছনে যাই দেখি সেপটিক ট্যাঙ্কের ঢাকনাটা খোলা। ঠিক আছে, ওই সেপটিক ট্যাঙ্কের ঢাকনাটা খোলা। এবার আমি এই ঢাকনাটা কি আগে দিয়ে খোলা ছিল? বলছে না, এ তো বন্ধ ছিল। বলছে দেখ তো কি কে খুললো? বলে আমরা গিয়ে নোংরা জায়গা, আমরা যেতেও ওনারা আসবে না, একজন মানে মানে কি বলবো সাত্বিক লোক, হ্যাঁ ওনারা আসলে ওনাদের তো দেহ ইয়ে হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ওনারা ভালো ক্রিয়া করতে পারবে না। তখন আমি গিয়ে যখন ওই সেপটিক ট্যাঙ্কের ওখানে টর্চ মারছি, দেখছি ভেতরে পুরো একদম গিরি ওই এর মধ্যে, ময়লার মধ্যে ও ঢুকে বসে রয়েছে। ঢুকে বসে বলছে, কিরে তোরা তো ক্রিয়া করবি, এখানে ক্রিয়া কর, দেখি যাদের এনেছি এখানে এনে ক্রিয়া কর। মানে যেই এন্টিটিটা ওই এর মধ্যে ছিল, ট্রাঙ্কের মধ্যে ছিল, লোডশেডিং হওয়ার সময়, যখন লোডশেডিং হয়েছে ওই এন্টিটিটা, লোডশেডিং হয়নি, ফিউজ উড়েছে। যখন ফিউজ উড়ে সারা বাড়ি অন্ধকার হয়েছে, তখন ওই এন্টিটিটা বাবাইয়ের মধ্যে এসছে, এবং বাবাই ওই এন্টিটিটা বাবাই গায়ে করে নিয়ে গিয়ে ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে ঢুকে বসে রয়েছে। খুবই সাংঘাতিক। এবার তুমি আমার আর কৌস্তব, আমি নিজে ওর মুখের মধ্যে আলো মেরেছি ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে, ওর সারা মুখ মাথা পুরো একদম মেছিয়ে রয়েছে একদম, তার মধ্যে দুটো চোখ রক্তবর্ণ, মনে হচ্ছে রক্তের মধ্যে দিয়ে দুখানা চোখের ওই মানে চোখের যে বল থাকে, বল রক্তের মধ্যে দুখানা বল আমি দেখতে পাচ্ছি, আর কৃপি হাসি। তখন ওই মানে যে হুজুর ছিলেন পীর বাবা, ওনাকে আমি গিয়ে বললাম, উনি বললেন তুমি দূরে থাকো। ওনাকে গিয়ে বললাম, বলছে না এনটিতে মানে যে ছিল সেখানে নেই, সে বেরিয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, ও তো ওর মধ্যে ঢুকে বসে রয়েছে। বলছে ওর মধ্যে ঢুকে বসে রয়েছে, এবার আমি ক্রিয়া করবো কি, মানে আমি এবার মানে আমার যে প্রক্রিয়াটা করবো কি করে? কারণ প্রক্রিয়াটা করার জন্য ওকে চান করাতে হবে, চান করিয়ে এনে আমার সামনে বসাতে হবে, কিংবা শুদ্ধভাবে ওকে বসাতে হবে। যেভাবে ছিল সেভাবে বসলেই, মানে যেভাবে ও বাইরে ছিল আগে সেইভাবে বসলেই আমি ওকে শুদ্ধ করে দিতাম। কিন্তু এখন এই অবস্থা থেকে তো আমি ওকে শুদ্ধ করতে পারবো না। মানে প্রত্যেক মানে ক্রিয়াকর্মেরই একটা নিয়ম কানুন থাকে, একটা ধরন থাকে। তখন প্রথম আমরা জানতে পারলাম ওর মধ্যে কি আছে। তখন ওই হুজুর, ওই পীর বাবা আমাদের বলল যে ওর মধ্যে মানে ইসলামিক অনুযায়ী, মানে ওদের রীতি রেওয়াজ অনুযায়ী ইদ্রিস বলে একটা জিন হয়। ওই ইদ্রিস বলে যে জিন হয়, মানে জিন কি ধরনের এন্টিটি হয়, ওই এন্টিটির সঙ্গে 7 জন থাকে, 7টা জিন থাকে। আচ্ছা, যারা ইসলামিক বড় বড় মানে উনিন বলি, পীর বলি, ওঝা বলি, যাই বলি, মানে যারা ইসলামিক কাজ করে, তারা ওই 7টা যে থাকে, এন্টিটি থাকে, ওই 7টা এন্টিটির মধ্যে 2টো এন্টিটিকে মানে নিজের আয়ত্তে আনা যায়। ঠিক আছে, তাদের দিয়ে কাজ করানো যায়, মানে যেটা আজকালকার দিনে হয়ে থাকে বিভিন্নভাবে। তুমি হয়তো জানো, তুমি তো অনেক কিছু জানো এই ব্যাপারে, কাজ করানো যায়। এবার ওই এন্টিটিটাকে মানে ওই যে এন্টিটিটাকে আনার জন্য, মানে কেউ যদি ক্যাপচার করতে যায়, তার জন্য তাকে ইনভিটেশন করতে হয়। ইনভিটেশন করে সেই এন্টিটিটাকে আনা যায়। ওই ইনভিটেশন করারও কিছু ওয়ে হয়। ঠিক আছে, সেই ওয়েতে ওই এন্টিটিটাকে ক্যাপচার করা যায়। ওই এন্টিটিটা ওকে ধরেছে। কি করে ধরেছে, কি বৃত্তান্ত আমি সব বলবো, সব আমি তোমাকে এক্ষুনি বলবো। এবার ওই দিনকে আমি এবার কন্টিনিউ করছি।
ওই দিনকে আমরা ওই জায়গায় আর কিছু করতে পারলাম না। করতে না পেরে আমাদেরকে কমপ্লিটলি ওই হুজুর আমাদের সঙ্গে রাতের বেলায় থাকলেন। উনি জাস্ট খেজুর আর জল খেলেন। উনি খেজুর আনতে বললেন, সবকিছু ইয়ে করে খেজুর আর জল খেলেন, জলও কিনে আনতে বললেন, খেজুরও কিনে আনতে বললেন। বাইরে দিয়ে ওই উনি শুধু খেজুর আর জল খেলেন। উনি ওয়েট করলেন ভোরবেলা হওয়ার, ভোর হওয়ার উনি ওয়েট করলেন। ভোর হলো, ভোর হওয়ার পর পাড়া থেকে লোক ডাকা হলো। পাড়া থেকে 2-3 জন এলো, ওই ওদের ওই গ্রাম তো, গ্রামে ওই কি বলে বাগদি যারা থাকে তাদেরকে ডাকা হলো। ডাকা হতে তারা এলো, আসতে ওকে ওখান থেকে টেনে হেঁচড়ে তোলা হলো। যখন ওকে তোলা হলো তখন ও ওখানেই ঘুমাচ্ছে, মানে ওই নোংরার মধ্যে বসে শুয়ে ঘুমাচ্ছে। ওকে ওখান থেকে তোলা হলো, তুলি ওকে কমপ্লিট পরিষ্কার করা হলো। কমপ্লিট পরিষ্কার করানোর পর ওকে আমরা এক জায়গায় বসালাম, ঠিক আছে। বসিয়ে এবার আমাদের বললেন যে ওকে এখানে বসাও, একটা চেয়ারে বসালাম ঘরে, বসিয়ে ওর চারিপাশে মানে ওকে বন্ধন করা হলো। বন্ধন করে আমাদের বললো যে আমাদের ওয়েট করতে হবে, মানে ওই মানে ওদের 3 নম্বর যে আজান হয়, আজানই বলে মানে যেটা আমি জানি, 3 নম্বর যে ওদের মানে ওদের ওই করে না, ওই কি বলে ওটাকে, ওই নামাজ পড়ে না, 3 নম্বর যে নামাজের ঘড়ি, ওই 3 নম্বর নামাজের ঘড়িটা হচ্ছে ওদের খুব পাওয়ারফুল, ঠিক আছে। ওই 3 নম্বর নামাজের ঘড়িতে ওকে নির্মূল করা হবে, মানে ওকে মানে যা আছে সেটা ছাড়ানো হবে। তো আমরা ওয়েট করলাম দুপুর ওই 12টা নাগাদ, মানে 3 নম্বর নামাজে 12টা না 1টা, ওই 12টা পর্যন্ত আমরা ওয়েট করলাম। 12টার সময় ও তখন ঘুম থেকেও জেগে গেছে। জেগে গিয়ে আমাদের বলছে তোরা আমাকে বেঁধে রেখে দিয়েছিস কেন চেয়ারের মধ্যে, মানে আমরা ওকে চেয়ারের মধ্যে রীতিমতো বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, বেঁধে রেখে দিয়েছি, বলছে চুপচাপ বসে থাক, কোনো কিছু বলা নেই। না বসে রয়েছে এখানে দিনের যেই 3 নম্বর নামাজটা ওনারা ওখানে বসে কমপ্লিট করে উঠলেন, ঠিক আছে। বাবায়ের রূপের পরিবর্তন দিনের বেলায়, এতদিন আমরা রাতে দেখেছি। মানে যে এন্টিটিটা রয়েছে সে এত পাওয়ারফুল, সে দিনে এসছে, দিনের বেলায় তার রূপের পরিবর্তন, চোখ লাল হয়ে গেছে। বলছে তোমার কি মনে হয় তুমি আমাকে, মানে রেসপেক্ট, মানে কি পরিমাণ রেসপেক্ট তুমি আইডিয়া করতে পারবে না। মানে ও লিটারালি প্রত্যেককে রেসপেক্ট দিয়ে কথা বলছে। মানে বলছে তোমাদের কি মনে হয় তোমরা আমাকে এখান থেকে করতে পারবে, হুজুর আপনার কি মনে হয় বলে, মানে আমি জানি না আরবিক না উর্দু, সেই ভাষায় কথা বলছে। যখন কথা বলছে তখন ওই হুজুর আমাদের দিকে তাকিয়ে বলছে কি বুঝতে পারছো? আমরা বলছি হ্যাঁ বুঝতে পারছি। বলছে তুই এর কাছে এলি কি করে, মানে উনি ওনার ভাষায়, মানে ওই আরবিক ভাষায় না উর্দু ভাষায় আমি জানি না, উনি ওনার ভাষায়, আমি আমার নলেজ সম্বন্ধে মানে ওই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমার নেই। মানে উনি জিজ্ঞাসা করলেন তুই এখানে এর মধ্যে এলি কি করে। তখন আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি করে ঘটেছে। ঘটনাটা ঘটেছে আমি গল্পের শুরুতেই তোমায় বলেছিলাম কৌস্তব, ওর ওই দোকানে বসার জন্য আর বিয়ের জন্য ওর বাবার সঙ্গে ওর একদিন বচসা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, ওই যখন বচসা হয়েছিল ও বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছিল রাতের বেলায়। ওর বাড়ির পাশে একটা মুসলিম কবরস্থান, সেটা আমি বলেছিলাম। তারপর ভাগার ওই মুসলিম কবরস্থানের ওইখানে নিঘাত কোনো একজন মুসলিম পীর বাবা কিংবা হুজুর ওই যে জিনটা ওর মধ্যে ঢুকেছে, ওই জিনটার ইনভিটেশনের জন্য, ওই জিনটার ইনভিটেশন করতে আমরা পরে জানতে পারলাম যে থালা সাজিয়ে, ঠিক আছে, থালা সাজিয়ে সুন্দর খাবার রাখতে হয়, সঙ্গে মানে ভালো মন্দ খাবার রাখতে হয়। ভালো মন্দ খাবার রেখে ওই কবরস্থানের সাইডে যে ভাগাড়ের ওখানে রেখে দিয়ে আসা হয়েছিল। রেখে দিয়েছে ওই দিনটা ইনভাইট হয়ে ওই খাবার খাওয়ার পর ওই যে ভদ্রলোক ওই দিনটাকে ইনভাইট করেছে, ওই দিনটা ওই ভদ্রলোকের কাছে যাবে এবং উনি ওই দিনটাকে ক্যাপচার করবে। এটাই ওনাদের রিচুয়ালস অনুযায়ী এটাই নিয়ম। ওকে, ও যখন বাবার সঙ্গে ঝামেলা করে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই কবরস্থানের দিকেই গেছিল। কবরস্থানের দিক থেকে মানে ভাগাড়ের দিকে গেছিল, ভাগাড়ের দিক থেকে কবরস্থানের দিকে যায়, ও দেখে যে ওখানে খাবার রাখা রয়েছে। তো
এবং ও প্রচন্ড একরোখা ছেলে, ও ভূত প্রেত বলতে কিছু মানে না, ভূত প্রেত ভগবান অত মানে না। ওই খাবার রাখা দেখে ও যখন ওই খাবারটা খায়, মানে ওই খাবারটা ওখানে রাখা, ওই খাবারটাও নিজে খায়। আর ও যখন ওই খাবারটা খায় তখন ওইখানে ওই জিনটাও উপস্থিত ছিল, সেই জিনটা ওকে ধরেছে। এবার আমার খাবার, আমাকে তুমি ইনভাইট করেছো, আমি তোমার বাড়ি গেছি, তুমি আমায় খেতে দিয়েছো যে তীর্থ বসো, তোমার এই খাবারটা তোমার। আমার খাবার যদি এসে আমার পাশে অন্য লোক আমাকে না বলে আমার খাবারটা খেয়ে নেয়, তখন আমার মধ্যে কি যায়? রাগ, ক্ষোভ। এক্স্যাক্টলি। এই রাগ ক্ষোভ যেটা, সেই দিন যেহেতু ওনার খাবার খায়নি, মানে ওনাকে যে ইনভাইটেড যে খাবার, সেই খাবার খায়নি, ওই দিনের খাবার যেহেতু ও খেয়ে নিয়েছে, ওই দিনটা ওর মধ্যে ঢুকেছে। এবং ওই দিনটার লক্ষ্য ওর বংশকে নির্বংশ করার, নিশ্চিহ্ন করার। নিজের মুখে বলছে, বলছে আমার লক্ষ্য ওর মাকে নিয়েছি, ওর বাবাকে নেবো, ওর বোনকে নেবো, আর শেষে ওকে নেবো। আর তোরা যদি বাবা দিতে আসিস তোদেরও নেবো। আর ওর মা এখানেই রয়েছে। তোদের বিড়ালটা মারা গেছে, সেও এখানেই রয়েছে। মানে এটা হুজুর জিজ্ঞেস করছে যে এরা কোথায়, বলছে এরা সবাই এখানে রয়েছে, সবাই আমার কাছে রয়েছে। এক হয়ে গেছে পুরো, কেউ মুক্তি পায়নি। কেউ মুক্তি পায়নি, সবাই ট্র্যাপ। এবার এই জিনিসটা তো এখানে ঘটছে, যেই দিন এই জিনিসটা ঘটছে সেই দিন হচ্ছে 12 নম্বর দিন, 12th ডে ওর মা মরে যাবার। ওর মা মরে যাবার 12th ডে ওই দিন। আর 12 নম্বর দিনে কি হয় কৌস্তব? 11 দিনে ঘাট, 12 দিনে ছাত্র। বলো তারপর। মানে যখন উনি বললেন তুই যাবি, কি করে যাবি, তোকে তো একে ছাড়তে হবে। বলছে আমি একে নিয়ে যাব, আমি যদি কারুক্ষে না নিতে পারি আমি একে নিয়ে যাব। বলছে দেখ আমি তোকে ওকে নিয়ে যেতে দেবো না, কিন্তু আমি তোর একটা উপকার করতে পারি। বলছে কি? বলছে তোর ওদিনকে ও খাবার নষ্ট করেছে তো, আমি তোকে 3 দিন সেম খাবার খেতে দেবো, তোকে আমার কাছে আসতেও হবে না, আমি তোকে আটকাবো না, তোকে আমি দান করছি 3 দিনের খাবার, মানে 3 দিনের খাবার আমি তোকে খাওয়াচ্ছি খুশি মনে। দান করছি ভুল কথা, তোকে আমি খুশি মনে খাওয়াচ্ছি, তুই খেয়ে ওকে ছেড়ে দিয়ে চলে যা। তখন উনি রাজি হয় যে হ্যাঁ আমি যাবো ওকে ছেড়ে। আচ্ছা, 3 দিনে তো খাবার দাওয়া দেওয়া হোক আমাকে। ওই দিনকে আমরা বাইরে বেরিয়ে, মানে বিকেলের মধ্যে মার্কেটে যত ভালো খাবার হয়, মানে সে মটন বিরিয়ানি থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে সব কিনে আনি। কিনে এনে 3 দিনের জন্য আলাদা আলাদা কাঁসার থালা কেনা হয়। কাঁসার থালার মধ্যে খাবার সাজিয়ে প্রথম দিন আমরা দিই। প্রথম দিন দিই কোথায় না, গিয়ে ওই বাড়ির একটু দূরে নদী ছিল, নদীর ধারে গিয়ে দিই। এবং ওই হুজুর গিয়ে ওখানে ওকে ইনভাইট করে চলে আসে, ওই খাবার খায়। খাবার খাওয়ার পর হুজুর বলে যে এখানে এমনি থাক, ওর ওপর থেকে এফেক্টটা অনেকটা কমবে, তোমাদের আমি জিনিস করে দিচ্ছি, তোমরা যে যার মতন বাড়ি চলে যাও, আর 2 দিন আমি আমার মতন খেতে দেবো, ও 3 নম্বর দিনে মুক্তি পেয়ে যাবে। 3 নম্বর দিনে ওর শরীর থেকেও ছেড়ে দিয়ে চলে যাবে। কারণ এই সমস্ত এন্টিটিরা কখনো কথার খেলাপ করে না, কখনো মিথ্যে কথা বলে না, যা বলবে সেটাই করবে। বলে আমাদের একটা করে দিল, একটা কয়েন দিল আমাকে, বুঝলে, পুরনো 20 টাকার কয়েন, 20 পয়সার কয়েন, 20 পয়সার যে কয়েন হয়, ওই কয়েন আমার পরে বললো এই কয়েনটা তুই তোর পকেটে রাখ। মানে ওই আগেকার দিনে সেই এর কয়েন হতো না, অ্যালুমিনিয়ামের 20 পয়সার কয়েন, ওই কয়েন আমায় দিল। ঠিক আছে, দিয়ে বললো এই কয়েনটা তুই পকেটে রাখ। আরো সবাইকে দিল, দিয়ে বললো তোমাদের পকেটে রাখো, এইটা যতক্ষণ থাকবে তোমাদের কেউ কিছু করতে পারবে না, আর 3 দিন পর এমনি তোমরা সবাই মুক্ত, তোমাদের আর কিছু হবে না। আমরা বললাম ওকে, বলে আমরা ওখান থেকে চলে আসলাম। ঠিক আছে, আমি চলে আসার পর ওদিন চলে এসেছি। 4 নম্বর দিনে আমি ওর মেসমশাইকে ফোন করেছি, কারণ ও ওইখানেই থাকবে। আমি ওর মেসমশাইকে ফোন করেছি। ফোন যখন করেছি, ফোনটা মাসমণি তুলেছে। মাসমণি তুলতে, হ্যাঁ মাসমণি, মেসমশাই কই? মাসমণি অঝরে কাঁদছে। আমি বলছি কি হলো, কাঁদছো কেন, কি হয়েছে বলো? মেসমশাই কই, বলো কাঁদছো কেন? বলছে তোর মেসমশাই আর পৃথিবীতে নেই, তোর মেসমশাই আমাদের ছেড়ে চলে গেছে।
কি বলছো গো? হ্যাঁ, যা শুনলে সেটাই আমি বলছি। মেসোমশাই আর পৃথিবীতে নেই, মেসোমশাই আমাদের ছেড়ে চলে গেছে। কি করে গেছে মেসোমশাই? যেদিনকে থার্ড ডে অন্ন দেওয়ার, মানে ওই খাবার দেওয়ার 3 নম্বর দিনকে যখন অন্ন দেওয়া হয়, অন্ন দেওয়ার পর ও মোটামুটি ঠিক হয়, একদম ঠিক হয়, মানে মাসমণির কথা অনুযায়ী। ওই সব আমি এখন একটা কথা বলি, ওই ফোনের পর আজকের দিন পর্যন্ত আমরা ওই বাড়ির কারোর সঙ্গে ফোনে কথা বলিনি। ওই ঘটনা শোনার পর মেসোমশাই যখন 3 নম্বর দিন খাবার দেওয়া হয়, মেসোমশাই রাতের বেলায় মানে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেবে বলে ওই মাসমণির ওই মেয়েদের যেটা হয় সিগন্যাল দিয়ে ওই হওয়ার জন্য মেসোমশাই সন্ধ্যে দেবে বলে ছাদে গিয়ে, ছাদে ওদের একটা কল আছে, ট্যাঙ্কে ওই কলের মধ্যে নিজের গা হাত পা পরিষ্কার করে গামছা পরে মেসোমশাই দেখে যে ও বাড়ির পাশে একটা মানে গাছ আছে, তাল গাছের একটা পাতা ভেঙে ঝুলছে অনেকটা বড়, ওই পাতাটা ছাদের উপর পড়তে পারে। তাই মেসোমশাই ওই পাতাটাকে টানবে বলে মানে পাতার দিকে হাত বার করে। হাত বার করতে তখন মাসমণিও ছাদের ওপর যে ঘরটা ছিল ওই ঘরটার ওখানে, ঠিক আছে, ওখানে যে তুমি ওই সমস্ত এত সন্ধ্যাবেলা কেন করতে যাচ্ছ, ছাড়ো, এত বড় একটা বিপদ গেল। বললো না, আজকে তো বিপদ মিটে গেছে, আর কোনো অসুবিধা নেই, জাস্ট ছাদের ধারে গেছে, ওদের ছাদে জাস্ট 2.5 ফুটের একটা পাঁচিল রয়েছে, ছাদের ধারে গেছে মেসোমশাইয়ের ছড়া সোজা নিচে। কি বললো আরেকবার বলো? মেসোমশাই ছাদের জাস্ট ধারে গেছে ওই পাতাটাকে টানবে বলে, ছাদের ওই যে ধারে পা দিয়েছে, স্লিপ খেয়ে ছাদের ওপর থেকে নিচে, আর নিচে যে পড়েছে পুরো একদম কংক্রিটের ওপর, আর মাথাটাই আগে পড়েছে। কিছু বলার নেই আর। ওই অবস্থায় মাসমণি কাঁদতে কাঁদতে পাগলের মতন নিচে আসে, পাড়ার লোকেরা দৌড়ে আসে, পাড়ার লোকেরা এসে মেসোমশাইকে ওখান থেকে তুলে নিকটবর্তী ওদের ওই আরামবাগ যে হসপিটাল আছে ওইখানে নিয়ে যাওয়া হয়, ওইখানে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়, কারণ ওনার মাথা আগে পড়েছে, ঘাড় ভেঙে গেছে, ঘাড় ভেঙে মাথা মানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত বলে ঘোষণা করা হয়। আমরা মাসমণি আমায় ওদিন 15 মিনিটে যা বলে, তারপর মাসমণি কাঁদতে সবকিছু শেষ হওয়ার পর মাসমণি বাড়ি আসে। এই পুরো জিনিসটার মধ্যে বাবাই ইনভলভ ছিল না, বাবাই নিজের মতো নিজের ঘরে ছিল, বাবাই পরের দিন সকালবেলা বাড়ি চলে যাবে। যখন মাসমণি রাতের বেলায় বডি ওখানে রেখে দেয়, মাসমণিকে বাড়ি ওই পাড়ার লোক, মেসোমশাইয়ের ভাইরা সবাই বলে তুমি বাড়ি চলে যাও। মাসমণি যখন বাড়ি আসেন, এসে যখন বলে বাবাই তোর মেসোমশাই তো আর নেই, কি হলো এটা, তখন বাবাই মুচকি হেসে বলে এখনো কিছু হয়নি, এখন অনেক কিছু হওয়ার বাকি আছে। এখনো বাকি? এখনো কিছু হয়নি, এখন অনেক কিছু হওয়ার বাকি আছে। তারপর বলে মাসমণির নাম ধরে ডাকে, মানে মাসমণির নাম হচ্ছে সুজনা। এখনো অনেক কিছু হওয়ার বাকি আছে, এখনো কিছু হয়নি বলে হেসে ঠিক বাবাইয়ের মায়ের যে ভঙ্গি, বাবাইয়ের মা যে ব্যবহারটা করতো সেই ব্যবহার করে ঘরের মধ্যে ঢুকে যায়। মানে ওর মা কোনো কিছু হলে একটু এই যা তো বলে ঘরের মধ্যে ঢুকে যায়, মানে এমনি ধরনের ভঙ্গিতে ঘরের মধ্যে ঢুকে যায়। মাসমণি বলে আমাকে ফোনে বলছে আমি কি করবো, আমি কি করবো, তোমরা কি আসতে পারবে? আমি তখন বললাম যে মাসমণি আমি একটু কাজে ফেসে গেছি, আমি তো আমার অনেকদিন 12-13 দিন আমার মানে দোকান, মানে আমার তো দোকান আছে তুমি জানো, আমার দোকান, তারপর আমার সাইডের বিজনেস, সব কোনো কিছু দেখা হয় না, আমি তো প্রচন্ড বিজি, ঠিক আছে আমি চেষ্টা করবো আসা। বলে ওদিনের এখানেই আমি ঘটনাটা সমাপ্ত করলাম। ওদিনের পর থেকে আমার ওই পরিবারের সঙ্গে, আমরা আর যে 2 বন্ধু গেছিলাম, আমাদের কারোর পরিবারের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। আর মেসোমশাইয়ের এটা হওয়ার জন্য
মনে হয় আমি ওই যে কয়েনটা আমায় দিয়েছিল, কয়েনটা আমি আমার সঙ্গে 10 দিন টানা রেখেছিলাম। এমনি আমার সঙ্গে আমার গলায় স্পুটনিকের মালা, আমি তুলসীর মালা পরি, আমার সঙ্গে বজরংবলী সবসময় থাকে, ওই হনুমান চল্লিশা আমার সবসময় আমি ক্যারি করি, ঠিক আছে। আমার সঙ্গে আর কোনোদিন কিছু ঘটেনি। তারপর আমি হনুমান মন্দিরে যাই, আমি প্রত্যেক সপ্তাহে পুজো করি, আমার সঙ্গে আর কিছু ঘটেনি। কিন্তু আমার মনে হয় আমি আজকের দিনে ঘটনা বলতে এখানে বলতে আমি বলছি, এই 1-1.5 মাসের মধ্যে ওদের সঙ্গে অনেক কিছু ঘটেছে যেটা আমরা জানি না। মানে তুমি ভয়তেই কন্ট্যাক্ট রাখো নি? ভাই আমারও ফ্যামিলি আছে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কিন্তু তার আগে একটা কথা জানাই, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।